আচ্ছা, আমরা 2-3 মিনিট ওয়েট করি, সবাই যেহেতু জয়েন করতেছে। ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 1 মিনিট ওয়েট, 2 মিনিট ওয়েট করবো আর কি। 10টা 5-এ শুরু করবো। আসসালামু আলাইকুম সকলকে। আশা রাখি সকলে ভালো আছেন। আমার কথা তো সবার ক্লিয়ার, তাই না? ওকে, আমরা তাহলে শুরু করে দেই। উম, okay. তো সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো যেহেতু এখানে অনেকেই জয়েন করছেন, সো আমরা ধরেন যে কিছু পলিসির মধ্যে দিয়ে আমরা যাব। প্রথম পলিসি হলো যে আমরা অনুগ্রহ করে সবার সাউন্ডটা মিউট করে রাখবো। ঠিক আছে? এবং সবাইকে আমি প্রশ্ন করার সুযোগ দেব ইনশাআল্লাহ। বাট এটা একটা ডিসিপ্লিন মেনটেন করে আমরা প্রশ্ন করব। ধরেন যে যখন আমাদের ওয়েবিনারটা টপিক গুলো শেষ হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। ঠিক আছে?
এবং ওয়েবিনারের শেষের দিকে কিন্তু কিছু ইনসাইট শেয়ার করা হবে, যেগুলা আই থিঙ্ক আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে কাজ হচ্ছে, এবং নিজেকে আসলে ইন্সপায়ার করতে পারবেন, প্রিপেয়ার করতে পারবেন যে আসলে কিভাবে আমার রেডি হওয়া উচিত। তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করা হলো ইনশাল্লাহ। ওকে, সো আমার নাম হলো সালমান মোহাম্মদ সুলতান। সো আমার সাথে আরেকজন আছে, সুখদেব দত্ত। So, আমি বর্তমানে ইনোভেটিভ স্কিলসে আছি ফাউন্ডার এন্ড সিইও হিসেবে। আর আমাদের সাথে সুখদেব আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে গত 2 বছর ধরে, বেসিক্যালি 3 বছর, বাট আমাদের এখানে কয়েক বছর হয়ে গেছে। সো সুখদেব কি জয়েন করছেন? ওকে, সুখদেব ওয়েলকাম। ইনশাল্লাহ আমি আর সুখদেব পুরা সেশনটা আর কি কন্ডাক্ট করব, ঠিক আছে? তো হোপফুলি আমরা একটা ইন্টারেক্টিভ সেশন করতে যাচ্ছি, ঠিক আছে? যে লাইক আমরা যারা অনেকেই শুনি যে আসলে জেনারেটিভ এআই যে টার্মটা, বাট এটা আসলে আমি যদি এটা শিখতে চাই, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি কিছু জানি না, আমি হয়তো বা প্রোগ্রামিং জানি, আর আমি যদি শিখতে চাই এটার গাইডলাইনটা কি হওয়া উচিত, ঠিক আছে, এবং 2025 অনুযায়ী আপনাকে কিভাবে প্রিপেয়ার হতে হবে, এই বিষয়গুলো আর কি আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমাদের টপিক হলো জেনারেটিভ এআই ফর এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, প্র্যাকটিক্যাল গাইডলাইন। সো প্রথমে যদি আমরা আমাদের সম্পর্কে বলি, আমরা ইনোভেটিভ স্কিলস, আমাদের মেনলি তিন জায়গায় আমরা কাজ করি। একটা হলো আমরা এডটেক নিয়ে কাজ করি, আমরা এডুকেশন প্রোভাইড করি, বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বেসড যে স্কিলগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করে থাকি। তারপর আমাদের আর&ডি টিম আছে, যেখানে আমাদের রিসার্চ রিলেটেড কাজগুলো হয়। আর আরেকটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেখানে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের আমরা সফটওয়্যার ডেভেলপ করে থাকি। তো আপনি যদি ইনোভেটিভ স্কিলস ltd.com এ যান তাহলে আমাদের আর&ডি আর সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন। আর আপনি যদি ইনোভেটিভ স্কিলস বিডি.com এ যান তাহলে আমাদের এডটেক সম্পর্কে জানতে পারবেন। আমরা বর্তমানে 7টা দেশের সাথে কাজ করতেছি, বাংলাদেশ সহ। আর রিসেন্টলি আরেকটা দেশ যুক্ত হয়েছে, ডেনমার্ক। সো 8টা দেশ হয়ে গেল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে কাজ করতেছি ইনশাল্লাহ। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আসলে আমরা প্রতি মাসেই দেখা যায় যে এরকম বেশ কিছু টপিক নিয়ে ওয়েবিনার আয়োজন করি, যাতে করে আমরা আমাদের সোসাইটির মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, যাতে করে আমাদের সোসাইটির এডুকেটেড পিপলরা যেন রেডি হয়ে থাকতে পারে, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা মেইন যে কন্টেন্ট গুলো আছে, যে আমরা যে বলি যে জেনারেটিভ এআই অথবা মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং, ঠিক আছে? সো এগুলা শিখার আগে আসলে আমাকে কেন আমি মোটিভেট হব, আমি কি আসলে টাকার জন্য শিখবো, না কোন মোটিভেশনের কারণে আমার শেখা উচিত, এই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে? তো রিসেন্টলি আমি এই সিমিলার টাইপের একটা সেমিনার এক জায়গায় নিয়েছি, ঠিক আছে? সো ওখানকার কিছু কনসেপ্ট এখানে আসবে, যেহেতু সিমিলার সেমিনার ছিল। বাট আমার কাছে মনে হলো যে যেহেতু ওখানে সেমিনারটা ছিল 100 জনের, তো আমার কাছে মনে হলো যে লার্জ স্কেলে যদি আমরা আরো অ্যাওয়ারনেস তৈরি করতে পারি ভালো হয়, ঠিক আছে? তারপরে আমরা টেক্সোনমি দেখবো, জেনারেটিভ এআই টাইপস অফ মেশিন লার্নিং মডেলস দেখবো। তারপর আমরা সেশন 2-তে হলো আমরা যেটা করব যে আমি যদি জেনারেটিভ এআই শিখতে চাই তাহলে আসলে আমাকে কোন ফ্লোতে আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে মোটিভেশনটা আসলো যে যে কেন আসলে আমাদের এই স্কিলটা জানা দরকার যদি আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে চাই, ঠিক আছে? না হইতে চাইলে তো আসলে জানার দরকার নাই। So আমি ধরে নিলাম যে এখানে ধরেন যে আমি যদি 2টা মিটিং লিঙ্কে যদি আমি দেখি, মোটামুটি এখানে 70 জন আছেন, আর এদিকে 17 জন, মোটামুটি 87 জনের মধ্যে আমি ধরে নিলাম যে সবাই আসলে আপনারা এআই ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সেক্টরে কাজ করতে চান, মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান। সো কেন আসলে আমাদের জেনারেটিভ এআই স্কিলটা গ্যাদার করা দরকার? আমি র্যান্ডমলি কোশ্চেন জিজ্ঞাসা করব। সো আফলাতুন কাউসার, আমার কথা শুনতে পাচ্ছেন?
আফলাতুন কাউসার, আদিব মাহমুদ। আমার কথা শুনতে পাচ্ছেন? আদিব মাহমুদ। ভাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা। আচ্ছা, আলিফ হাসান শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। সো আচ্ছা, সো আমি যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন আপনি শিখতে চান? আই থিংক মিটিং 2 তে যারা আছেন তারা যদি মিটিং 1 এ চলে আসেন তাহলে ভালো হয়। আগে মিটিং 1 টা ফিল আপ হোক। কারণ আমাদের প্রতি মিটিং হলো 100 জনের বেশি নেওয়া যায় না। দ্যাটস আমি 2 টা মিটিং লিংক দিছি। সো আপনার ১ম লিংকে চলে আসতে পারেন। তাহলে উনার কথাগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি জাস্ট আরেকজনকে জিজ্ঞাসা করব। সেটা হলো ফারহানা শারমিন। আপনি শুনতেছেন? হ্যাঁ, আপনি কাইন্ডলি বলবেন যে আপনি কেন শিখতে চান? আচ্ছা, আচ্ছা। নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অতীশ দীপঙ্করের উত্তরায় না? উত্তরায়। হ্যাঁ, অতীশ। হ্যাঁ, আপনাদের অতীশ। ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি যদি বলি যে কেন আসলে আমাদের শেখা উচিত, প্রথম যে মোটিভেশনটা আমাদের রাখা উচিত যে আমাদেরকে একটা বিজনেস প্রবলেম নিয়ে আগাইতে হবে। কি প্রবলেম বলেন সবাই? বিজনেস প্রবলেম, ঠিক আছে? তো এটা আমি সব জায়গায় বলি। ধরেন যে আমার যারা আমাকে চিনেন, ধরেন যে আমি তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় সেমিনার নেই। মোটামুটি এটা আমার কমন পয়েন্ট থাকে। ঠিক আছে? কারণ উইদাউট দিস আপনি বেশি দিন সাস্টেইন করতে পারবেন না এই সেক্টরে। তো যখনই আমি বলতেছি বিজনেস প্রবলেম, সো ইট মিনস যে ইট রিলেটস টু কস্ট। এই কস্টটা হইতে পারে টাইম কস্ট, এই কস্টটা হইতে পারে মানি, টাকা পয়সার কস্ট। ঠিক আছে? তার মানে আপনি এই বিজনেস প্রবলেমটা সলভ করার জন্য জেনারেটিভ এআই কে ব্যবহার করবেন, যেটা আপনার লং টার্মে আপনার কস্টটাকে কমায় আসবে। ঠিক আছে? যেমন চিন্তা করেন, আমরা চ্যাট জিপিটি ইউজ করি। ঠিক আছে? তাই না? সবাই তো ইউজ করেন, রাইট? যেমন চ্যাট জিপিটি আমাদের এখন কি করে? আমাদের সময়টাকে বাঁচায় দেয় না, বলেন? দেয়। হুম। যদিও বা আমাদের চিন্তা শক্তিকে একটু মানে ব্যাহত করছে, বাট ধরেন যে আপনি যদি চিন্তা করেন যে ফর এক্সাম্পল আপনি এখন একটা আহ, বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। তো আগে আমরা কি করতাম যে আগে আমরা গুগলে অনেক গুলা আর্টিকেল পড়ে পড়ে শিখতাম।
বাট চ্যাট জিপিটি যেটা করতেছে আপনাকে অনেক সামারাইজ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপর আপনি ওই টার্ম গুলা আস্তে আস্তে এক্সপ্লোর করলেন, ঠিক আছে? এটা একটা ওয়ে। তার মানে চ্যাট জিপিটি আপনার সময়টাকে বাঁচায় দিচ্ছে। সো চ্যাট জিপিটি একটা জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন। তারপর আমি যদি বলি এই যে রায়ান ডট এআই, সবাই দেখতেছেন এটা? হুম, রায়ান ডট এআই। ও, আপনারা এই স্ক্রিন কি দেখতেছেন না, তাই না? আচ্ছা, দাঁড়ান। আমি ফুল স্ক্রিনটা করি। আহ, এখন দেখতে পাচ্ছেন? দেখেন তো, ফুল স্ক্রিন করার পরে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা মিটিং লিঙ্কটা করি। সো এই যে রায়ান ডট এআই, এটা মালয়েশিয়ান একটা ক্লায়েন্টের আর কি। তো এটার কাজ কি? এটার কাজ হলো, আমরা যে রিসার্চ ওয়ার্ক করি না, সো রিসার্চ ওয়ার্কে আমরা যে লিটারেচার রিভিউ লিখি, ওই লিটারেচার রিভিউটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে সে আমাকে রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে একটা লিঙ্ক দেই এখন, মিটিং লিঙ্ক আমি শেয়ার করতেছি, ঠিক আছে? মানে আমি চাচ্ছি যে আপনারা ধরেন যে একটু ভিজুয়ালাইজ করেন যে আসলে ঘটনা কি ঘটতেছে, ঠিক আছে? কারণ থিওরিটিক্যাল নলেজ থেকে আপনি যখন বের হয়ে আসবেন প্র্যাকটিক্যাল নলেজে, আপনি শিখে মজা পাবেন। আমি দেখেন মিটিং লিংকে শেয়ার করছি। সবাই পাইছেন লিংকটা? তো ওখানে দেখবেন একটা ভিডিও আছে। সো ওই ভিডিওতে সে কি করতেছে, সে ধরেন যে বিভিন্ন রিসার্চ পিডিএফ নিচ্ছে। ওই পিডিএফ থেকে কি করতেছে, সে ধরেন যে আপনার জন্য একটা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ জেনারেট করে দিচ্ছে। ধরেন যে আপনি 50টা পেপার একসাথে তাকে দিয়ে দিলেন, ঠিক আছে? তো 50টা পেপার থেকে সে কি করবে, একটা লিটারেচার রিভিউ জেনারেট করে দিবে আপনার জন্য, ঠিক আছে? তার মানে কি হলো দেখেন, আগে এই 50টা পেপার পরে পড়ে লিটারেচার রিভিউ লিখতে আমাদের, যারা আমরা রিসার্চ ওয়ার্ক করি, তাই না, আমরা জানি যে কত সময় লাগতো, ঠিক আছে? যে 50টা পেপার পড়াটাও তো অনেক কষ্টসাধ্য ছিল। যেহেতু আগে আগে অবশ্যই এটা বেস্ট ছিল যে আমরা অনেক নলেজ অ্যাকোয়ার করতাম, বাট লাইক আপনার সময়টা এখানে বেঁচে যাচ্ছে, এটা হলো মেইন জিনিস, ঠিক আছে? তো এটা হলো আপনাদের মোটিভেশন যে আপনি যখন কোন একটা কাজ করবেন অথবা কাজ শিখবেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি ধরনের অ্যাপ্লিকেশনের জন্য কাজটা শিখতেছি। আমি কি এআই চ্যাটবট বানাবো? আমি কি একটা রিকমেন্ডেশন সিস্টেম বানাবো? আমি কি একটা রিসার্চ সামারাইজেশন বানাবো অথবা পেপার সামারাইজেশন বানাবো? আমি কি একটা গ্রামারলি ডট কম বানাবো? তো এটা আগে থিঙ্ক করতে হবে আমি কি বানাইতে চাই, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই যে ধরেন যে বিজনেস প্রবলেমের কথা বলতেছি, এই বিজনেস প্রবলেমটা ফোকাস হওয়ার জন্য আপনাকে তিনটা বিষয় জানতে হবে। কয়টা বিষয় সবাই বলেন? হুম, তিনটা বিষয়। কয়টা বিষয় বলেন সবাই? আমার কথা শুনতেছেন? তিনটা বিষয়। একটা হলো আপনি প্রথমে ডোমেইন সিলেক্ট করবেন। 2 নাম্বার হলো ওই ডোমেইনের পেইন পয়েন্টটা সিলেক্ট করবেন। 3 নাম্বার হলো আপনি হলো মার্কেট রিসার্চ করবেন, ঠিক আছে? ওকে। সো ডোমেন বলতে আমরা কি বুঝি? ডোমেন বলতে আমরা বুঝি যে ফর এক্সাম্পল আপনি ই কমার্স ডোমেনের জন্য কাজ করবেন, আপনি হয়তোবা এডুকেশন সেক্টরের জন্য কাজ করবেন, আপনি হয়তোবা হেলথ নিয়ে কাজ করবেন, ল নিয়ে কাজ করবেন, এইচআর সিস্টেম নিয়ে কাজ করবেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন। তার মানে আগে আপনাকে ডোমেন সিলেক্ট করতে হবে। যেমন একটু আগে আদিব ভাই সম্ভবত নাম ছিল, তো উনি কি বললো যে উনি লাইক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের একটা কোনো চ্যাটবট হয়তোবা বানাতে চাচ্ছে, তো উনার ডোমেইনটা হয়তোবা ওইটা, ঠিক আছে? এটার পরে আপনাকে যেটা জানতে হবে যে আপনি আসলে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? কারণ আপনি যদি চ্যাট জিপিটিতে দেখেন, চ্যাট জিপিটিকে বলা হয় মাল্টি মডাল সিস্টেম। কি বলা হয় বলেন? বলেন।
মাল্টি মডাল সিস্টেম। মাল্টি মডাল সিস্টেম মানে কি? সে আসলে মাল্টি টাইপস অফ ডাটা একসাথে নেয়। ধরেন যে সে টেক্সট নিয়ে কাজ করতে পারে, সে ধরেন যে ভিডিও নিয়ে কাজ করতে পারে, সে ভয়েস নিয়ে কাজ করতে পারে, সে ইমেজ নিয়ে কাজ করতে পারে। এটাকে বলা হয় মাল্টি মডাল সিস্টেম, তাই না? সো আমাদের, আমরা কোন ডাটা নিয়ে আসলে ইনিশিয়ালি কাজ করতে যাচ্ছি? আমাদের ইনপুট আউটপুটটা কি টেক্সট, আমার ইনপুট আউটপুটটা কি ভয়েস? এগুলো আগে আমাকে ডিসাইড করতে হয়। যেমন আমি আপনাদেরকে, যেহেতু এনএলপি এর পার্সপেক্টিভে কথা বলতেছি, সো এনএলপি তে আমরা সাধারণত টেক্সট, ভয়েস এই ডাটা নিয়ে কাজ করি। যদি আপনি কম্পিউটার ভিশনের কথা বলেন তাহলে হলো ইমেজ, ভিডিও চলে আসবে, ঠিক আছে? তো আমি আপনাদের আরেকটা লিঙ্ক দেই, দেখেন তো, আরেকটা লিঙ্ক দিই আপনাদের সাথে, ঠিক আছে? এই লিঙ্ক একটু যাবেন। সবাই গেছেন এই লিঙ্কে? এরকম একটা ভিডিও দেখছেন লিঙ্কে? সো এই ভিডিওর কাজটা কি দেখেন, কি লেখা? স্টাইল ট্রান্সফার অফ অডিও ইফেক্টস উইথ ডিফারেন্সিয়েবল সিগন্যাল প্রসেসিং। মানে হইলো, আমি আপনাকে, যে ভিডিওটা তো আপনি শুনাইতে পারবো না, আপনারা জাস্ট ভিডিওটা আমি টানি টেনে আপনাকে বলতেছি কোন জায়গাটা। এই যে, এই প্রথমটার নাম কি? কন্টেন্ট। প্রথমটার নাম কি বলেন? কন্টেন্ট। ধরেন আমি বলতেছি যে, মনে করেন যে আমি এখন বললাম যে আমার নাম সালমান মোহাম্মদ সুলতান, ঠিক আছে? তাহলে আমার ভয়েসের একটা স্টাইল আছে, তাই না? সো ওইটা সবার থেকে আলাদা। তো এটাকে বলতেছি কন্টেন্ট। আচ্ছা, এখন আমি ধরেন যে আহ এখানে এক ভাইকে আমি ডাকবো। সরি, আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছি। সমস্যা নাই। আহ, একটা অন করছে, আরেকটা অন করি নাই, ওকে। তো আমি এক ভাইকে জিজ্ঞাসা করব, আমি যে কথাটা বলছি ওই কথাটা রিপিট করবেন। ধরেন যে আমি বলছি কি, আমি ধরেন যে আমি বার্গার খেতে পছন্দ করি। আমি দুজনকে বলবো, কাজী ফাহিম ভাই, আপনি বলেন তো আমি বার্গার খেতে পছন্দ করি। ওকে, তাহলে কাজী ফাহিম ভাইয়ের ভয়েস স্টাইল আর আমার ভয়েস স্টাইল কি সেম না ডিফারেন্ট? বলেন তো। আলাদা। আচ্ছা, এবার হলো মুন্সি আপুকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি বলেন তো আমি বার্গার খেতে পছন্দ করি। ওকে। আচ্ছা, নাইস। এখন আমরা বুঝবো যে আসলে ঘটনা এখানে কি ঘটতেছে। তাহলে এই কন্টেন্টটা হলো, ধরেন যে আমার কন্টেন্ট, আমার নাম সালমান, আর এই স্টাইলটা হলো মুন্সি আপু। আরেকজন কে আছে বলেন তো, যাকে জিজ্ঞেস করছিলাম? আহ কাজী ফাহিম ভাই। স্টাইলটা হলো কাজী ফাহিম ভাই আর হলো মুন্সি আপুর। আর আউটপুটটা কি আসছে জানেন? আউটপুটটা আসলে আসছে আপনাদের ভয়েস। কথা বুঝছেন? তার মানে এখানে ভয়েস ক্লোন হচ্ছে। কি হচ্ছে বলেন? ভয়েস ক্লোন হইতেছে, ঠিক আছে? সো এটা সাধারণত দেখা যায় যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি এটা নট অনলি মুভি, আপনি ধরেন যে অনেকে অনেক জায়গায় ভয়েস ওভার দেয় না, ভয়েস ওভার দেয় না অনেক মিডিয়াতে, কন্টেন্টে, ঠিক আছে? তো ধরেন যে ফর এক্সাম্পল আমার কাছ থেকে ভয়েস ওভারটা নিচ্ছে, এখন চাচ্ছে যে আমার কথাগুলো হয়তোবা পপুলার কোনো মানুষের কণ্ঠের মাধ্যমে সে কি করবে, আউটপুটটা দিবে, ঠিক আছে? এখন ওই পপুলার মানুষকে তো আমার রিচ করা পসিবল না।
তো তখন আসলে এই ধরনের অ্যালগোরিদম গুলা ব্যবহৃত হচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু পুরাটাই আপনার জেনারেটিভ এআই, কারণ কি সে জেনারেট করতেছে বিভিন্ন ভয়েস, ঠিক আছে, এবং এটার সাথে কি করতেছে আপনার নতুন এমবেড গুলাকে আমার ইয়ার সাথে কম্পেয়ার করে আউটপুটটা দিচ্ছে। এবং এই পুরো সিস্টেমটাকে কি বলে, যে আপনার ন্যাচারাল সিগন্যাল প্রসেসিং, ঠিক আছে, মানে কি যে ভয়েস ডাটা নিয়ে কাজ করা, ঠিক আছে। তার মানে দেখেন এই যে এখানে আপনি ভয়েস নিয়ে কাজ করতেছেন, এই জায়গায় আপনি টেক্সট নিয়ে কাজ করতেছেন অথবা পিডিএফ নিয়ে কাজ করতেছেন। তার মানে এই যে এখানে এই জন্য আমরা বলতেছি যে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমার সিস্টেমে আসলে ইনপুট এবং আউটপুট কি, ঠিক আছে, এটার উপর বেস করে আমার সিস্টেমটা ডিজাইন করতে হবে। এইটার উপর বেস করে যখন আপনি ডিজাইন করলেন তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আমার এখন কোন ডোমেইনে যাওয়া উচিত, আমি কি এনএলপি নিয়ে আসবো না আমি এনএসপি নিয়ে আসবো, সিগন্যাল প্রসেসিং। সো এই স্লাইডটা সবাই বুঝছেন? হুম। তার মানে বলেন কি কি জিনিস আমার মাথায় থাকবে, ইন্ডাস্ট্রি ডোমেইন, ডাটা ডোমেইন, আর এটা হলো এমএল স্কিল ডোমেইন, ঠিক আছে, ওকে। সো যদি আমরা ধরেন যে বর্তমান 2025-এ আমি যদি ধরেন যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এনএলপি সেক্টরে কাজ করতে চাই, আমাকে স্টেপ বাই স্টেপ 3টা সেক্টরে ধারণা রাখতে হবে। কয়টা সেক্টরে বলেন সবাই? হুম, 3টা সেক্টরে, ঠিক আছে। কম বেশি হইতে পারে, আমি বলতেছি না যে 3টাতেই ধরেন যে আপনি অনেক প্রো হয়ে যাবেন এট দিস মোমেন্ট, বাট ধরেন যে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে। প্রথমে কি আপনাকে ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলাকে জানতে হবে, যে ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগোরিদম কি, ধরেন যে সাপোর্ট ভেক্টর মেশিন, নেইভ বেস, র্যান্ডম ফরেস্ট, ঠিক আছে, যেগুলো সাধারণত বাইনারি ক্লাসিফিকেশনের জন্য অনেক বেশি পরিমাণে ইউজ হয়। বাইনারি মানে কি, 2টা ক্লাসিফিকেশন। তারপর যখন আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ শিখলেন তখন আসলে আপনাকে আস্তে আস্তে ডিপ লার্নিং এ যেতে হবে। মানে আপনি তখন ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ শিখবেন, যে আপনি আহ বিভিন্ন ধরনের ডিপ লার্নিং মডেল আছে, যেমন সিএনএন আছে, এলএসটিএম আছে, আরএনএন আছে, ঠিক আছে। এইরকম যত ধরনের ডিপ লার্নিং মডেল আছে যেগুলো এনএলপি তে ব্যবহৃত হয় সেগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। তারপরে সবার শেষে যেটা হবে, যখন আপনি ডিপ লার্নিংটা শিখে ফেললেন তখন আসলে আমরা জেনারেটিভ এআই তে সুইচ করি। জেনারেটিভ এআই ইটসেলফ একটা ডিপ লার্নিং, বাট আপনি ডিপ লার্নিং এর ফাউন্ডেশন যদি না তৈরি করেন তাহলে আসলে আপনি জেনারেটিভ এআই তে আসলে ভালো লেভেলে কাজ করতে পারবেন না। যেমন একটু আগে কিন্তু ভাই বলল যে উনি হয়তোবা এপিআই ইউজ করছে, বাট ওই এপিআইটা কিভাবে ফাইন টিউন করতে হয়, ঠিক আছে, ওই ফাইন টিউন করে ওনার অবজেক্টিভটা ফিল আপ করতে হয়। আমার কাছে যেটা ফিল হয়েছে, আমি রং হইতে পারি, যে উনি যদি ওনার কাছে যদি ডিপ লার্নিং এর ধরেন যে ক্রিস্টাল নলেজটা থাকতো, আই হোপ উনি জেমিনি বলেন, জিপিটি এপিআই বলেন, অথবা আদার যে এপিআই আছে ওগুলা ফাইন টিউন করে উনি কাজ করতে পারতেন, ঠিক আছে। তার মানে কি ফাউন্ডেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন কয়েকদিন আগে আমি জাস্ট আমাদের অফিসে 3জন ইন্টার্নশিপের জন্য আসছিল, ঠিক আছে। তো এর মধ্যে আমি 3জনকে জিজ্ঞাসা করি যে তোমাদের কাছে এখন কোন স্কিলটা আছে যে স্কিলটা দিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে, ওকে। সো একজন বলল যে আমি চ্যাটবট বানাইতে পারি। কি বলছে বলেন? এবার বলেন কি বলছে? চ্যাটবট বানাইতে পারি। আমি তো খুবই খুশি হয়েছি, মাশাল্লাহ, এত, তারা 3rd ইয়ারে পড়ে, ঠিক আছে। তো আমি খুবই খুশি হয়েছি যে লাইক তার 3rd ইয়ারে পড়া ছেলে সে চ্যাটবট বানাতে পারে। আমি বলছি কি কি ধরনের চ্যাটবট বানাইছো তুমি? আমি বলছি যে আমি রিসেন্টলি একটা কোম্পানির জন্য সেলস সেলস রিলেটেড একটা চ্যাটবট বানাইছে, সেলস চ্যাটবট। তো আমি মনে করছি যে সে হয়তোবা মানে মডেল ডেভেলপ করছে, মডেল ডেভেলপ করে সে বানাইছে,
তো পরে আমি তাকে বিভিন্ন কোশ্চেন করি যে আচ্ছা তুমি তো তাহলে মাশাআল্লাহ ডিপ লার্নিং এগুলা সম্পর্কে তোমার আইডিয়া আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করে, ব্যাক প্রপাগেশন কিভাবে কাজ করে। তখন সে না মাথা থেকে পড়লো, বুঝছেন ভাই আমি তো এগুলা জানি না। আমি বলি যে তুমি জানো না, তুমি তুমি কিভাবে বানাইলা? প্রশ্ন আসে না বলেন? হ্যাঁ, সে জানে না, মানে সে চ্যাটবট বানায় ফেলতেছে। তখন সে আমাকে বললো আসলে ভাই আমি আমি যেটা করি যে কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন এই যে বট প্রেস, নাম শুনছেন সবাই? এই যে বট প্রেস, হ্যাঁ, তো এটা একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো ধরেন যে ক্লায়েন্ট কি করে, তাকে ধরেন যে একটা পেইড ভার্সন কিনে নেয়, তো ও কি করে ওইটার ভিতরে ধরেন যে জাস্ট ডাটাটাকে ফিট করে, এই ফ্রেমওয়ার্ককে তারপর কানেক্টেড করে দিলেও ফ্রেমওয়ার্ক ধরেন যে বাকি কাজগুলা করে ফেলে। তার মানে ও আসলে মানে চ্যাটবট ডেভেলপ করতেছে না, ও জাস্ট বলতে পারেন যে ওই ফ্রেমওয়ার্কে নতুন ডাটাটাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে তার কোনো ক্রেডিট না, পুরো ফ্রেমওয়ার্কটাই ক্রেডিট। তো ক্লায়েন্ট ধরেন যে তার তার জন্য প্রায় $80 এই ইয়াটা কিনে দিচ্ছে, সে এখান থেকে জাস্ট ইউজ করে। সে ধরেন যে ফাইবার থেকে এটার জন্য $150 টাকা পায়, ঠিক আছে। আমি বলছি খুবই ভালো, মাসাল্লাহ, তাহলে এটা একটা স্কিল। কিন্তু দেখেন, আমি যদি তাকে এখন, তখন আমি তাকে কাজ দিচ্ছি। আচ্ছা, অনেকে মনে কোশ্চেন করতেছেন, কেউ কি কোশ্চেন করতেছেন? আই এম নট শিওর। সবার কোশ্চেন জমা রাখেন, আমি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আসবো, ঠিক আছে। কেউ তো কোশ্চেন করে না। আচ্ছা, তো আমি তারপর তাকে জিজ্ঞাসা করছি তুমি, আমি যে তোমাকে চ্যাটবট একটা সিনারি তুমি বানাইতে পারবা কিনা ওপেন সোর্স মডেল দিয়ে। সে বলে যে, না ভাই আমি তো এগুলো কিছু জানি না। তার মানে দেখেন যে সবসময় যে আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে তা কিন্তু না। কারণ কি, অনেক সময় ডাটাটা কিন্তু অনেক প্রাইভেসি মেনটেন করে, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা ব্যাংকের ডাটা, হয়তো ওই ক্লায়েন্টের কাছে তার ওই সেলস ডাটাটা কোনো প্রাইভেসি মেনটেন করে নাই, বাট একটা ব্যাংকের ডাটা কিন্তু অনেক প্রাইভেসি মেনটেন করে। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের জন্য একটা চ্যাটবট বানাবেন, তখন অবশ্যই বাংলাদেশ ব্যাংক আপনাকে কখনোই পারমিশন দিবে না যে একটা পেইড এপিআই কে ইয়া করে আপনি কাজ করবেন। তখন কিন্তু আপনাকে ওপেন সোর্স মডেল ইউজ করে আপনাকে ফাইন টিউন করতে হবে। তো আপনি যেন ভালোভাবে ফাইন টিউন করতে পারেন, এই জন্য কিন্তু আপনাকে ডিপ লার্নিংটা খুব ভালোভাবে জানতে হবে। সো আমি এখন আমাদের সাথে এই সুখদেব দত্তকে ইনশাল্লাহ ইনভাইট করতেছি। সুখদেব দত্ত, তুমি যদি একটু আমাদের সাথে, সুখদেব হলো আমাদের আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করতেছে, প্লাস আমাদের ক্লাসগুলো নেয়, আমিও নেই। তো সুখদেব উম, আলহামদুলিল্লাহ জেনারেটিভ এআই নিয়ে তার মাসাল্লাহ অনেক দক্ষতা আছে এবং বেশ কিছু কাজও আমাদের সাথে করতেছে, প্রোডাক্ট রিলেটেড এবং ক্লায়েন্টের। তো সুখদেব, যদি তুমি যদি কিছু ইনসাইট শেয়ার করো তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ওকে, তুমি দুইটারই লিংক শেয়ার করতে পারো, ঠিক আছে। আমি তাহলে ইয়া করি। জি ভাইয়া। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। তো হ্যালো সবাইকে, আমি হচ্ছে সুখদেব। তো আমি হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে আছি ইনোভেটিভ স্কিলসে। আমি 2023 থেকে আছি এই কোম্পানির সাথে। এবং আহ, সালমান ভাইয়া হচ্ছে আমার ট্রেনার ছিল, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার আগে আমার ট্রেনার ছিল, এবং আমি ওনার কাছে একটা কোর্স করেছিলাম। তো ওইখান থেকে আসলে ভাইয়ার সাথে আমার পরিচয়, এবং এরপরে আমি এই কোম্পানিতে জয়েন করি। তো আমার জার্নিটা হচ্ছে যে মেশিন লার্নিং এর যে জার্নিটা, সেটা হচ্ছে আমার থার্ড ইয়ার থেকে শুরু হয়ে গিয়েছিল আমার ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাডে। আমি নর্থ সাউথের স্টুডেন্ট। আমি ব্যাচেলর করেছি সিএসসি তে, এবং আমার হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করেছিলাম আমি 2023 জ্যানে। এবং আমার থার্ড ইয়ার থেকে আমার মেশিন লার্নিং এর জার্নি শুরু, কারণ আমাদের থার্ড ইয়ার থেকে মেশিন লার্নিং এর কোর্স গুলা স্টার্ট হয়ে গিয়েছিল। তো তখন থেকে আমি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করি। এবং মেশিন লার্নিং, আপনারা বাকিরা শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক একজন হয়তো ইস্যু- আচ্ছা। সো জি ভাইয়া। ওকে ওকে। সো আমার জার্নির ব্যাপারটা হচ্ছে কি, আমি মেশিন লার্নিং কোর্স যখন আমি ইউনিভার্সিটি লেভেলে করি, তখন আমি ডক্টর সিফাত মোমেনের আন্ডারে
ওই কোর্সটা করেছিলাম। তো উনি যখন আমাদেরকে পড়াতো, তো উনি আমাদেরকে থিওরি প্লাস কোডিং সবকিছুই করাতো। তো তখন থেকে আসলে আমার একটা এইম ইন লাইফ বা একটা গোল হিসেবে আপনি চিন্তা করতে পারেন যে আমি হচ্ছে মেশিন লার্নিং এর উপর হায়ার স্টাডিজ প্লাস হচ্ছে মেশিন লার্নিং এর উপর জব করব। তো সেই থেকে আমার হচ্ছে মেশিন লার্নিং ইন্টারেস্টটা গ্রো করে। তো কিভাবে গ্রো করে, আমি হচ্ছে মেশিন লার্নিং নর্মালি একটা কোর্স হিসেবে জিনিসটাকে নিয়েছিলাম প্রথমের দিকে। বাট যত আমি এটাকে আসলে স্টাডি করছি এবং যত তখনকার আমি যখন আন্ডার গ্রাজুয়েট ছিলাম তখন চ্যাট জিপিটির আমলও ছিল না। বাট চ্যাট জিপিটি আসছে হচ্ছে 2022-21 এর দিকে। তো তখন যখন চ্যাট জিপিটি আসলো তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে না, এই ফিল্ডটা হচ্ছে এক্সপান্ডিং। দ্যাট ইজ, এই ফিল্ডটা দিয়ে আপনার হচ্ছে সামনের ওয়ার্ল্ড লিড দিবে। যে কান্ট্রি এই ফিল্ডের উপর এক্সপার্টিস আনবে সেই কান্ট্রি সামনে লিড দিবে। তো ওই ক্ষেত্রে আমার যে জিনিসটা চিন্তা আসলো যে আমি স্যারের আন্ডারে রিসার্চ করা শুরু করলাম এবং স্যারের আন্ডারে আমার একটা রিসার্চ পেপার পাবলিশও করলাম। তো ওইখান থেকে আমি হচ্ছে মেশিন লার্নিং শুরু করি। আচ্ছা, মেশিন লার্নিং এর ক্ষেত্রে ভাইয়া যেটা বলছিলাম, আমাদের তিন ধরনের মেশিন লার্নিং নিয়ে আমরা আলোচনা করি। যেমন ধরেন ট্রেডিশনাল মেশিন লার্নিং, যেখানে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টস গুলো পাবেন, প্লাস ডিপ লার্নিং যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমরা নিউরাল নেটওয়ার্ক বলি। থার্ড আমরা যেটা নিয়ে আজকাল খুবই আলোচনা করি সেটা হচ্ছে জেনারেটিভ এআই। সো জেনারেটিভ এআই এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি চ্যাটবট, এনএলপি এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন ধরনের কনসেপ্টস নিয়ে আমরা আলোচনা করি। পাশাপাশি জেনারেটিভ এআই এর ক্ষেত্রে আমরা জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক নিয়ে কাজ করি, যেখানে আমরা ইমেজ রিলেটেড কাজ করি। তো সেগুলো হচ্ছে জেনারেটিভ এআই পার্টে পড়ে। এখন আমি যে জিনিসটা আসলে আপনাদেরকে বলতে চাই যে এখন যেহেতু আপনারা দেখতেছেন যে ওপেন এআই এর পরে জেমিনি আসলো, তারপরে ক্লড আসলো, বিভিন্ন ধরনের এআই অ্যাসিস্ট্যান্ট আমাদের জন্য চলে আসছে। এখন লাস্টলি আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে ডিপসিক আসছে, রাইট? তো ডিপসিক থেকে আমরা কি দেখলাম যে ডিপসিক আমরা যারা কম্পারিজন করি, হ্যাঁ, আমরা ডিপসিক আসার পরে আমরা অনেক খুশি হয়ে গেছি যে যে চাইনিজ কোম্পানি ওপেন এআই কে বিট করতেছে, ওপেন এআই লস হয়েছে। বাট আমরা কখনো এভাবে কি চিন্তা করেছি যে আমরা ডিপসিক কে একটা কোশ্চেন আস্ক করব, সেম কোশ্চেন আমি ওপেন এআই কে আস্ক করব এবং দেন আমি কম্পারিজন করব। আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখে আমরা বলতেছি যে ডিপসিক আমার কাছে বেটার লাগতেছে কারণ কম খরচে আমি এই এত বড় মডেল ইউজ করতেছি। সো এই ক্ষেত্রে যেটা আসলে আমাদের দেখতে হবে যে আমরা কখনো জেনারেটিভ এআই নিয়ে যদি কাজ করি, কোনো একটা অ্যাসিস্ট্যান্ট আরেকটা অ্যাসিস্ট্যান্টের সাথে যদি আমরা কম্পারিজন করতে চাই, শুধুমাত্র আমাদের ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসিটাই বড় বিষয় না, তার পাশাপাশি রেসপন্স কিভাবে জেনারেট করতেছে, রেসপন্স জেনারেট করতে তার কত সময় লাগতেছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সো ডিপসিকের একটা প্রবলেম আমি বলি আপনাদেরকে, ডিপসিক থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সারিং এর জন্য ডিপসিক ইজ নট এ গুড ওয়ান। সেই ক্ষেত্রে আমরা ওপেন এআই ইউজ করব। বাট ডিপসিক অ্যাকচুয়ালি কোন জায়গা দিয়ে আমি মনে করি যে বিট করতে পারতেছে, সেটা হচ্ছে ডিপসিক বিট করেছে ওপেন এআই কে ম্যাথ রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে। যখন আমরা কোনো প্রবলেম দেই, ওপেন এআই যেটা করে সে হচ্ছে প্রবলেমটার যদি অ্যান্সার না পায়, সে হ্যালুসিনেট করে হচ্ছে আপনাকে একটা অ্যান্সার দেয়। হ্যালুসিনেট মানে কি, সে হচ্ছে বিভিন্ন রিসোর্স থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে সে হচ্ছে একটা হিউম্যান লাইক রেসপন্স দেয়। বাট ডিপসিক যেটা করে সে হচ্ছে স্পেশালি ট্রেন্ড ইন ম্যাথমেটিক্যাল ডেটা সেটস। সো ওই ক্ষেত্রে ওই ম্যাথটা পারফেক্টলি সলভ করতে পারছে ডিপসিক, বাট আমার ওপেনআই সেটা করতে পারছে না। সো এভাবে হচ্ছে আমরা জিনিসটাকে কম্পারিজন যদি করি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ডিপসিক এই এই জায়গায় ভালো, ওপেনআই এই এই জায়গায় ভালো। ঠিক আছে, ডিপসিক নট এ গুড গুড অপশন ফর প্রোগ্রামিং আমি মনে করি, কারণ আমি ক্লড ইউজ করে দেখেছি। ক্লড ইজ বেটার। ক্লডে আপনার যেটা হবে যে ডিপসিক যেটা করে একটা সময় গিয়ে সে একই জিনিস বারবার জেনারেট করতে থাকে, এটা ওপেন এর ক্ষেত্রেও প্রবলেম। বাট ক্লডের ক্ষেত্রে আপনি যখন তাকে আস্ক করবেন সে সেটার ইমপ্রুভমেন্ট কোডও আপনাকে জেনারেট করে দিবে যে তুমি এখানে কি কি ইমপ্রুভমেন্টস করতে পারো, যেটা ডিপসিক করে না। সো আপনাদেরকে এইভাবে অনেক কিছু টেস্ট করে তারপরে জানতে হবে। সো ভাইয়া আমি কি ওনাদেরকে কিছু অ্যাপ্লিকেশনস দেখাবো এলএলএম এর? ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশনস দেখাই। আমি স্ক্রিনটা শেয়ার করি।
আমি কিছু সিম্পল অ্যাপ্লিকেশনস দেখাই, ঠিক আছে? সো আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। হয় না, আমরা একটা ইমেজ বেস চ্যাটবট বানাতে চাই, ঠিক আছে? মানে হচ্ছে আমি যেটা করতে চাই, ধরেন আমি আরেকটাতেও শেয়ার করে দেই। ওকে, সো আমি একটা ইমেজ রিলেটেড হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে যেটা করতে চাই যে আহ, আমি ধর এখানে আমার ওপেন এপিআই কিটা দিয়ে দিই। দিলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখানে আমি আমার ওপেন এপিআই কিটা দিলাম। সো আমি যেটা করতে পারি, আমি এখানে ধরেন একটা ফাইলকে আপলোড করতে পারি। সো আমি একটা এখানে আমার একটা ফাইলকে আপলোড করি, ঠিক আছে? কারণ আমি একটা আর্কিটেকচার ডায়াগ্রামকে আপলোড করছি এখানে আপনাদের জন্য। সো এটা হচ্ছে আমার একটা আর্কিটেকচার ডায়াগ্রাম, ঠিক আছে? সো আমি এটা কি করতে পারি, আমার এই আর্কিটেকচার রিলেটেড আমার কোনো আইডিয়া নাই। সো একটা পার্সন যদি তার এরকম ইমেজের প্রতি যদি কোনো আইডিয়া না থাকে, সে কি করতে পারে যে সে এই কোশ্চেনটা আস্ক করতে পারে, এক্সপ্লেন হোয়াট দিস ইমেজ ইজ অল অ্যাবাউট, রাইট? সো আমি এরপর জেনারেট রেসপন্স দিতে পারি। সো দেখেন এখানে কি হচ্ছে, আমরা এখানে যে ওপেনএআই এলএলএম টা ইউজ করতেছি, সেখানে আমাদের একটা রিকোয়ারমেন্টস কি হতে পারে যে আমার একটা পেইড ওপেনএআই কি প্রয়োজন, ঠিক আছে? কারণ আমরা আরেকজনের এপিআই কে সোর্স করে আমাদের এখানে নিয়ে আসতেছি। সো এটা একটা অ্যাপ্লিকেশন, আমরা দেখতে পারি যে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইমেজ চ্যাট বেসড। মানে হচ্ছে এখানে আপনি যে কোনো ইমেজ দিবেন, সে হচ্ছে সেই ইমেজের উপর সে যদি আপনি কোনো কোশ্চেন করেন, সে হচ্ছে আপনাকে একটা রেসপন্স জেনারেট করে দিবে। সো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে ইমেজ থেকে সেভাবে সে কিভাবে রেসপন্সটা জেনারেট করতেছে। এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে আপনার কোয়ারিটা, ঠিক আছে? আচ্ছা, আপনার কোয়ারিটা কি? কোয়ারিটা হচ্ছে এক্সপ্লেন হোয়াট দিস ইমেজ ইজ অল অ্যাবাউট, রাইট? সো এখন সে যেটা করবে, আপনার এলএলএম এজেন্টটা যেটা করে, সে হচ্ছে এই ইমেজটাকে ফার্স্টে সে অ্যানালাইসিস করে এই ইমেজ থেকে সে টেক্সট এক্সট্রাক্ট করে সেগুলোকে একটা লিস্টের মধ্যে স্টোর করে। দেন লিস্ট থেকে সে যেটা করে, তার যে এক্সিস্টিং নলেজ বেস আছে সেখানে থেকে সে হচ্ছে আপনার যে একটা কোয়ারি, একটা কোশ্চেন, সেই কোশ্চেনটাকে সে হচ্ছে এক্সিস্টিং নলেজ বেস বা একটা ডেটাবেস থেকে সে হচ্ছে ওই কোশ্চেন রিলেটেড ইনফরমেশন জেনারেট করে আপনাকে হচ্ছে রেসপন্স হিসেবে দেখাচ্ছে। এখন এই যে টেক্সটটা এক্সট্রাক্ট করতেছে বা এই জিনিসটা করতেছে, সেই এই যে পুরো কাজটা হচ্ছে এলএলএম করে দিচ্ছে। এখন এখানে আমরা যদি রেসপন্সটা দেখি, এটা হচ্ছে আর্কিটেকচারটার সম্পর্কে সে হচ্ছে একটা ডিটেল রেসপন্স দিচ্ছে। এখন আমাদের যে জিনিসটা আসলে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা কোন টাস্কের জন্য কোন মডেলটা ইউজ করব। ফর এক্সাম্পল, আপনি যদি টেক্সট ক্লাসিফিকেশনের কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি টেক্সট সামারাইজেশনের মডেলগুলো ইউজ করলে ওটা ভালো কাজ করবে না। সিমিলারলি, আপনি যদি টেক্সট সামারাইজেশন করতে চান, সেই ক্ষেত্রে টেক্সট ক্লাসিফিকেশনের কোনো মডেল ইউজ করলে সেটা ভালো কাজ করবে না। সো আমাদের টাস্কটা ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি কাজ করতে চাই, আমার ডেটা সেটটা কেমন হওয়া উচিত, দেন আমার মডেলটা কেমন হওয়া উচিত, দেন আমার মডেলের পারফরমেন্সটা আমি কিভাবে মেজার করব, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সিমিলারলি আপনাদেরকে যদি আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, সো এটা হচ্ছে একটা ভয়েস বেসড চ্যাটবট। তো এখানে আমি যদি একটা আমার ওপেন এপিআই কিটা দিয়ে দিই, সিমিলারলি, সো এখানে আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার কথা বলবো, আমি কথা বলে বলে ওর সাথে চ্যাট করব, ঠিক আছে? সো আমি লেটস সে এটা বললাম, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। তো এটা রেকর্ড হয়ে গেল, আমি যে জিনিসটা বলছি সেটা এখানে রেকর্ড হয়ে গেল এবং এটা হচ্ছে কিছুক্ষণ পরে রান করবে। আচ্ছা, রেকর্ড হয় নাই।
explain the process of photosynthesis. ওকে, সো এখান থেকে আমরা যদি দেখি, আচ্ছা এটাতে মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আরেকটা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখছি, ওইটা আমি দেখাই। আচ্ছা এখানে চলে আসছে। সো একটু আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি। আচ্ছা আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি এটা কেন এত স্লো? এটা স্লো কারণ এটা হচ্ছে সিপিইউর মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? বাট আমরা যখন এই সেম অ্যাপ্লিকেশনটাকে জিপিইউ দিয়ে রান করব, ফর এক্সাম্পল আমি যে সেম অ্যাপ্লিকেশনটাকে কোল্যাবের মাধ্যমে run করতে Photosynthesis is the process by চাই, which খুব green fast plants, হয়ে যায়, right? algae, and some bacteria convert light তো energy, এখান থেকে আমরা usually from দেখতে the পাচ্ছি sun, into যে chemical আমার energy stored যে in রেসপন্সটা glucose. আসছে This সেটাতে সে process involves একটা capturing ভয়েসে light আপনাকে energy দিচ্ছে, using ঠিক chlorophyll আছে? in the chloroplasts of plant cells, along with water and carbon ওকে, dioxide. তো এখন আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাই যে আপনাদেরকে, যে এই ক্ষেত্রে আসলে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা আসলে ইমেজ রিলেটেড চ্যাট করতে পারি, আমরা চাইলে ভয়েস রিলেটেড চ্যাট করতে পারি, আমরা ভয়েস টু ভয়েস কনভারসেশন করতে পারি। লাইক আমি একটা মানুষের সাথে কথা বলবো, সে আমাকে রেসপন্স করবে, অলসো ইন ভয়েস অলসো ইন টেক্সট, ঠিক আছে? তো এইখানে আসলে আমাদের যে জিনিসটা আসলে বোঝা উচিত যে আমরা সবাই এলএলএম জেনারেট করতে পারবো, আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো, বিভিন্ন জিনিস ইউজ করে আমরা এলএলএম টুলস জেনারেট করি। বাট আমরা যদি থিওরিটা না জানি তাহলে আমরা কখনো কাস্টম কিছু বানাতে পারবো। ফর এক্সাম্পল আমরা ডিপসিক নিয়ে অনেক মাতামাতি করতেছি, বাট আমাদেরকে উচিত ছিল না যে ডিপসিকের মতো আমরাও একটা কিছু বানাই। এত ওপেন সোর্স আছে, ওপেন এআই ওপেন আছে, ডিপসিক ওপেন করে দিচ্ছে, আপনার ক্লড ওপেন করে দিচ্ছে, সবগুলোরই কিন্তু গিটহাব রিসোর্স আছে, আপনিও চাইলে বানাতে পারবেন। এখন থিওরিটা হচ্ছে মেইন ফোকাস যদি আপনি দেন, দেন আপনি অ্যাপ্লিকেশনে যান, অনলি দেন আপনি হচ্ছে কোনো একটা কিছু ক্রিয়েট করতে পারবেন। সো আমি যেটা বলবো যে ভাইয়া যেটা বলছে, থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই যে ছেলেটার ইন্টারভিউ নেওয়া হয়েছে সে হয়তো অনেক কিছু পারে, বাট প্রবলেমটা দেখা গেছে যে যখন তাকে কোনো কাস্টম কাজ দেওয়া হয় বা কোনো ক্লায়েন্ট রিলেটেড স্মল টাস্ক দেওয়া হয়, তখন গিয়ে সে বুঝে উঠতে পারে না যে আমি কোন ওয়েতে যাব, কারণ আমি অনেক কিছু আসলে থিওরিটিক্যাল জানি না। সো এই জিনিসটাই খুবই ইম্পর্টেন্ট যে আমরা থিওরিটাকে ইউজুয়ালি ইগনোর করে যাই বা অতটা ফোকাস করি না, কারণ আমরা কি কোডগুলো আছে বা আমরা কোডগুলো জেনারেট করে নিতে পারি, বাট যখন কাস্টম টাস্ক আসে তখন গিয়ে হচ্ছে আমরা ফেল করি যে আমরা আসলে থিওরিটা বুঝি না দেখে আমরা কোনো কিছু বানাতে পারি না। এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে অ্যাকচুয়ালি ভাইয়া বোঝাতে যাচ্ছিলেন। তো ভাইয়া আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি একটু আমাকে বলতে পারেন, তাহলে আমি ওই জিনিসগুলো ওদেরকে দেখাই। জি ভাই। আচ্ছা, এবার আমরা কোয়েরি নেই, অনেকক্ষণ তো শুনলো, আমরা একে একে কোশ্চেন নেই সবার কাছ থেকে, ঠিক আছে? জি ভাই। তো আপনারা ইনশাল্লাহ কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ। আচ্ছা, কেউ কি কোশ্চেন করবেন? হ্যাঁ, হ্যাঁ, তুষার ভাই বলেন। ভালো আছেন তুষার ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলেন। আচ্ছা, শোয়েব ভাইয়ের যে কোশ্চেন, আমি যে এই মিটিং লিংকে আছে তার সাথে শেয়ার করি। শোয়েব ভাই জাস্ট একটা রোড ম্যাপ জানতে চাইছে। শোয়েব ভাইকে মনে হয় কোথায় দেখছি আমি, তো মনে হয় হ্যাঁ, আপনার ফেসটা আমার চেনা চেনা লাগতেছে।
ঠিক আছে? আচ্ছা, ওকে, নাইস। ওকে, ওকে, গ্রেট। ও কক্সবাজার, তাই না? হুম, ওকে। সো আপনি যদি আমাদের innovativeSkillsBee.com এ যান, আমাদের মেশিন লার্নিং ফর এনএলপি, এটা কিন্তু ধরেন যে এনএলপির একদম ধরেন যে বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কভার করছি, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি যদি এখানে আমাকে জাস্ট কারিকুলাম গুলো যদি গো থ্রু করি, আপনারা লিখে রাখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন। সেগুলো প্রথমে আমরা আমাদেরকে যেটা জানতে হবে যে ডাটা কালেকশন প্রসেস গুলা কি কি আছে, ঠিক আছে? কারণ কি আপনি আলটিমেটলি কিন্তু ধরেন যে আপনি একটা বাংলা চ্যাটবট বানাবেন অথবা হেলথ কেয়ারের জন্য চ্যাটবট বানাবেন, আপনাকে কিন্তু ডাটা সেট কালেক্ট করতে হবে। তো ডাটা সেট কালেক্ট করার জন্য ধরেন যে ম্যানুয়াল প্রসেস আছে, অটোমেশন প্রসেস আছে, এই প্রসেস গুলো কিন্তু আপনাকে ইনিশিয়াল মোমেন্টে জানতে হবে। কারণ আপনি যখন ফ্রেশার হিসেবে কোথাও জয়েন করবেন, হয়তো বা ইন্টারভিউ মোডে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, বাট 5 6 to 7 মান্থস দেখা যাবে যে আপনাদের ডাটা কালেকশনে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে। বুঝতে পারছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ও, ওই যে এখন দেখতেছেন? এখন? আচ্ছা, ওকে, সরি সরি, আমি ওই যে একটা মিটিং লিংক দিতে গিয়ে। সো প্রথমে আপনাকে ডাটা কালেকশন সম্পর্কে জানতে হবে। তারপরে আমি যদি বলি যে এই কালেকশন পরে আপনাকে জানতে হবে ইটিএল প্রসেসটা কিভাবে কাজ করে। লাইক ইটিএল বলতে এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন, লোডিং। ফর এক্সাম্পল আপনি কিভাবে লোড করবেন, তারপর বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন অপারেশন আছে, টোকেনাইজেশন আছে, ডাটা প্রসেসিং সিস্টেম আছে, স্টিমিং আছে, লিমিটাইজেশন আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং আছে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো আপনি যদি গুগলে সার্চ করেন অথবা চ্যাট জিপিটি কে বলেন যে ইটিএল ইন এনএলপি, তখন দেখবেন যে সে আপনাকে অনেকগুলো টপিক দিবে এবং এখানে কিন্তু আপনাকে এসকিউএল নিয়েও কাজ করতে হবে। কারণ কি আমি যদি বলি ধরেন যে আমরা রিসেন্টলি একটা রিসার্চ ওয়ার্ক করতেছি সাইবার সিকিউরিটি সিস্টেম নিয়ে, তো ওখানে কিন্তু আমাদের এসকিউএল ইনজেকশনটাকে ডিটেক্ট করতে হয়, ঠিক আছে? তখন আমাদের এসকিউএল নিয়েও কাজ করতে হচ্ছে। আবার ডাটাবেজে দেখা যায় যে আপনার ডাটাবেস থেকে আপনার ডাটাগুলো কোয়েরি করে নিয়ে আসতে হয়, তখনও কিন্তু আপনাকে এসকিউএল জানতে হবে। তারপরে আপনি টেক্সট প্রিপ্রসেস কিভাবে করে, টেক্সট ভেক্টরাইজ কিভাবে করে, এই যে এই পার্টটা যে আমি বললাম, ঠিক আছে? এই পার্ট পর্যন্ত ধরেন যে একদম আপনাকে ভালোভাবে জানতে হবে। আমি যদি ধরেন যে এই যে দেখাই, এই যে টেক্সট প্রসেসিং, যে টেক্সট প্রসেসিং কি কি আসে, টোকেনাইজেশন আসে। ফর এক্সাম্পল আপনার ডাটা সেটে পাংচুয়েশন রিমুভ করতে হবে, নাম্বারস রিমুভ করতে হবে, স্ট্রিমিং করতে হবে, এইচটিএমএল ট্যাগ রিমুভ করা লাগতে পারে, তারপর এক্সট্রা ওয়ার্ডস রিমুভ করা লাগতে পারে। এই ধরনের টেক্সট এগুলো কিন্তু কমন, ঘুরে ফিরে দেখা যাবে যে আপনার কাছে প্রতিটা কাজে আপনার করা লাগতেছে কম বেশি, ঠিক আছে? তো এই টেক্সট প্রসেসিংটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তারপর টোকেনাইজেশন জানতে হবে। টোকেনাইজেশন মানে কি? এই দেখেন একটা সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সকে যদি আমি স্প্লিট করি, তাহলে প্রত্যেকটা কি আলাদা আলাদা ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ড একটা টোকেন, মানে ছোট ছোট টোকেন আকারে ওয়ার্ড আকারে আমরা স্প্লিট করে ফেলতেছি। দা, প্রাইস, অফ, এক্স, কোর্স, ঠিক আছে? প্রত্যেকটাকে আমরা স্প্লিট করে আলাদা আলাদা টোকেন জেনারেট করতেছি। সো আপনারা দেখবেন যে অনেক সময় বিভিন্ন এলএলএম মডেল বলে যে আমি এট এ টাইম এতগুলা টোকেন একসেপ্ট করি, ঠিক আছে? তার মানে এতগুলো ওয়ার্ড সে একসেপ্ট করে এট এ টাইম। আপনি খেয়াল করবেন, আপনি যদি ফ্রি চ্যাট জিপিটি কে অনেক লম্বা টেক্সট দেন, অনেক লম্বা কোড দেন, সে আপনাকে বলবে দ্য টোকেন ইজ লিমিটেড। মানে কি আপনি যে যে সেন্টেন্স দিয়েছেন ওইটার যে লেন্থ, ওইটা ধরেন যে তার যে অ্যাকচুয়াল লেন্থকে ক্রস করে ফেলছে, ঠিক আছে? সেভাবে আমরা টোকেনাইজেশন গুলা করি, ঠিক আছে? এরপরে আপনাকে যেটা করতে হবে, যখন আপনি টোকেনাইজেশন পর্যন্ত জেনে গেলেন, তখন আসলে আপনাকে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, বুঝছেন? সো যেটাকে বলা হয় টেক্সট ভেক্টরাইজেশন। সো এটার জন্য বিভিন্ন ধরনের টেক্সট ভেক্টরাইজেশন টেকনিক আছে। এর মধ্যে ধরেন যে কিছু ট্রেডিশনাল টেকনিক আছে যেমন টিএফ আইডিএফ, ঠিক আছে? টিএফ আইডিএফ টেকনিকটা অনেক ইউজ হয়। তারপর বিভিন্ন এলএলএম মডেলও এখন ইউজ হচ্ছে। বার্ট মডেল দিয়েও আপনার কি হয় যে ওই ফিচার ইঞ্জিনিয়ারিং গুলা করা হয়, ঠিক আছে? এরপর আপনি আস্তে আস্তে ধরেন যে তখন আপনি চলে যাবেন হলো বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদমে, ঠিক আছে? আপনি এসবিএম শিখবেন, নেইভ বেস শিখবেন, ঠিক আছে? লজিস্টিক রিগ্রেশন শিখবেন, লিনিয়ার রিগ্রেশন শিখবেন। যখন আপনার এগুলো শেখা হয়ে যাবে, তখন ওখান থেকে কিছু প্রজেক্ট করলেন, লাইক সেন্টিমেন্ট অ্যানালিসিস টাইপের প্রজেক্ট করলেন, টেক্সট ক্লাসিফিকেশন টাইপের প্রজেক্ট করলেন।
তারপরে আপনি চলে যাবেন ডিপ লার্নিং এ। তো ডিপ লার্নিং এর যে বিষয়গুলো তো অলরেডি কথা বলছি আমরা। ডিপ লার্নিং যখন আপনার শেষ হয়ে যাবে, আপনার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাকে ভালো জানতে হবে, সেটা কি এলএসটিএম খুব ভালো জানতে হবে এবং জিআরইউটা খুব ভালো জানতে হবে। কারণ কি, আপনি যখন জেনারেটিভ এতে যাবেন ওখানে আসলে তো আমরা ট্রান্সফর্মার ব্যবহার করি। এখন ট্রান্সফর্মার আসলে কোত্থেকে আসছে, ট্রান্সফর্মার কোত্থেকে আসছে না, ট্রান্সফর্মার কেন আসছে, কেন আসছে কারণ কি এলএসটিএম ট্রান্সফর্মারের মতো অত ভালো পারফর্ম করতে পারে না, ঠিক আছে। কারণ কি ট্রান্সফরমারে আমরা হলো অ্যাটেনশন মেকানিজমটা ব্যবহার করি, ঠিক আছে, যেটার কারণে কিন্তু আমরা দেখা যায় যে অনেক কনটেক্সট আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো আপনি যখন এলএসটিএম শিখে ফেলবেন, তখন আপনি আস্তে আস্তে ধরেন যে জেনারেটিভ এআই তে ঢুকবেন। সেটা কি, আপনি ট্রান্সফর্মার শিখবেন, তারপর ট্রান্সফর্মার পর আপনি বিভিন্ন ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শিখবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল জিপিটি মডেল আছে, টার্বো আছে, ঠিক আছে, র্যাগ মডেল আছে, সেরকম বেশ কিছু মডেল নিয়ে আপনি কাজ করা শিখবেন। এবং ফাইনালি যেটা করতে হবে যে আপনাকে ফাইন টিউন করা শিখতে হবে। কি শিখতে হবে বলেন? হুম, ফাইন ফাইন টিউন। যে ওই যে একটু আগে যে সুখদেব ভাই বলল যে লাইক ফর এক্সাম্পল সে ওপেন এর ইয়াটা ইউজ করছে, বাট ওপেন এ ইউজ করে সে কিন্তু তার নিজের কাজের জন্য কাস্টম ভাবে কাজ করতেছে। তার মানে কি, সেই ওই মডেলের উপর ফাইন টিউন করতেছে, ঠিক আছে। তো এই ফাইন টিউন গুলো আপনাকে শিখতে হবে। তারপরে কি শিখতে হবে আপনাকে, মেমোরি অপটিমাইজেশন। কি শিখতে হবে বলেন? মেমোরি অপটিমাইজেশন। যেমন ধরেন যে আপনি ফর এক্সাম্পল একটা মডেলের সাইজ মনে করেন যে 7 বিলিয়ন প্যারামিটার, তাই না? মনে করেন যে ওইটার সাইজ মনে করেন ফর এক্সাম্পল 10 জিবি, ঠিক আছে, 10 জিবি মনে করেন। এখন আপনি যদি এটা মোবাইল ডিভাইস, ঠিক আছে, অথবা ডেস্কটপের জন্য ছোট ছোট ডিভাইসের জন্য ব্যবহার করতে চান, তখন কি আপনাকে কিন্তু কোয়ান্টাইজ করতে হবে, সাইজটাকে কমায় নিয়ে আসতে হবে, প্রুনিং করতে হবে, ঠিক আছে। তখন ওইটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো এটা পুরোটা চলে আসে আপনার নলেজ ডিস্টিলেশনের আন্ডারে আর কি। তো এর মোটামুটি অনেক কিছু, ঠিক আছে। মানে ইটস নট এ ধরেন যে স্মল জার্নি, আপনাকে স্টেপ বাই স্টেপ ধরেন যে আমি আমি ধরেন যে শিখা শুরু করছিলাম 2013 সালে, 13 শেষের দিকে আর কি, ঠিক আছে, শেষের দিকে 14 প্রথম দিকে আর কি। তো আস্তে আস্তে কিন্তু আজকে এই পর্যায়ে আসছি। সুখদেবও কিন্তু জবে ঢোকার কয়েক বছর আগের থেকে শেখা শুরু করছে, ঠিক আছে। এবং সুখদেবের সাথে যখন আমার ইন্টারভিউ বোর্ডে কথা হচ্ছিল, সুখদেবের মনে আছে কিনা জানি না, সুখদেব আমি তোমাকে অনেক বেসিক নিয়ে অনেক কোশ্চেন করছিলাম, তাই না? ইভেন ইভেন সে আমার স্টুডেন্ট ছিল, সমস্ত স্টুডেন্ট থেকে আমি তাকে ফিল্টার আউট করছি, বাট তারপর আমি তাকে ফাউন্ডেশনটা চেক করছি, তাই না? তাই না সুখদেব? ঠিক আছে। কারণ কি, লং রানে যখন কাজ করতে যাব, তখন সুখদেব এখন ফিল করে যে ফাউন্ডেশনটা কত ইম্পর্টেন্ট। এটা আসলে আপনাকে একটা কনফিডেন্ট গ্রো করায় দিবে, ঠিক আছে। যেটা আপনি ধরেন যে কোনো একটা জায়গায় যদি আপনি ফাঁকিবাজি করেন, হয়তো বা শর্ট টার্ম প্রজেক্ট গুলোতে আপনি করে ফেলতে পারবেন, বাট যখন ধরেন যে বিগ প্রজেক্ট আসবে, কোটি টাকার প্রজেক্ট আসবে, তখন ধরেন যে আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে, সাস্টেন করতে পারবেন না। তো শোয়েব ভাই, আপনি কি বুঝতে পারছেন আপনার রোড ম্যাপটা? আই থিঙ্ক অনেকেই রোড ম্যাপটা জানতে চেয়েছেন। এই রোড ম্যাপটা হলো এটা, ঠিক আছে। তো আমি যদি এই স্লাইডে আমি একটা জায়গায় খুবই সংক্ষেপে রোড ম্যাপটা নিয়ে আসছিলাম। আহ, এই যে আপনি মেশিন লার্নিং শেখার পরে ডিপ লার্নিং এ কি কি জানবেন, সিএনএন জানবেন, আরএনএন জানবেন, এলএসটিএম জানবেন, ট্রান্সফরমার যাবেন। সবাই আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? স্লাইডটা দেখতে পাচ্ছেন? তারপরে কি জানবেন, আপনি বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন, লস, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশন সম্পর্কে জানবেন। আর জেনারেটিভ এআই এর ক্ষেত্রে আপনি অটো এনকোডার শিখবেন, জ্ঞান শিখবেন, ডিফিউশন মডেল, ওই যে আমরা স্টাইল ট্রান্সফার গুলো দেখলাম, ওগুলো ডিফিউশন মডেল দিয়ে হয়। তারপরে আপনি শিখবেন এলএলএম। আর এখন কিন্তু এসএলএম আসতেছে। এসএলএম এর নাম শুনছেন কেউ? হুম, কেউ কি এসএলএম এর নাম শুনছেন? স্মল ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা এখনো ধরেন যে প্রোডাকশন লেভেলে আসে নাই, বাট কয়েক বছর এটা নিয়ে রিসার্চ কাজ হচ্ছে, কয়েক বছরের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এটা মোটামুটি আপনার ম্যাপিং আর কি। তো এখানে আরেকজন কোশ্চেন করতে চাইছেন। উম, আচ্ছা দেখি তো, মিটিং 1 থেকে কেউ কোশ্চেন, সাহেব ভাই না কে জানি কোশ্চেন করতে চেয়েছেন। জি, কোশ্চেন করেন ভাই। জি ভাই, জি শোনা যাচ্ছে, বলেন। হুম,
এটা কন্ট্রিবিউশন অনেকভাবে হইতে পারে। আই থিঙ্ক সুখদেবও এটার সাথে অ্যান্সার যোগ করো আমার কথা শেষে। সো আপনি যেহেতু ফেক নিউজ ডিটেক্টর ইউজ করতেছেন, সো এইটাকে আমি প্রথমে ধরে নিই যে একটা বাইনারি ক্লাসিফিকেশন, তাই না? যে আপনাকে ধরেন যে আপনাকে বাংলা নিউজ দিল, আপনি ক্লাসিফাই করবেন এটা ফেক অর নন অরিজিনাল কিনা, তাই না? এখন প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আই এম নট শিওর যে আপনি ডাটা সেটটা কত ভালোভাবে বানাইছেন। তো ধরে নিলাম যে ডাটা সেটটা আপনি ভালোভাবে লেবেলিং করছেন, ঠিক আছে? যে কারণ প্রত্যেকটা জিনিস একটা প্যাটার্ন থাকে, তাই না? যে লাইক আপনি এই প্যাটার্ন পাইলে আপনি এটাকে ফেক বলবেন। তো আপনি কি বলতে পারবেন আমাকে যে এই প্যাটার্নটা কিভাবে মেনটেন করতেছেন? মানে আপনি যদি মানুষ যে আপনি একজন মানুষ, মানে আপনি চ্যাটবোর্ড থেকে বের হন, ঠিক আছে, মেশিন থেকে বের হন, মানে যে আপনি একজন মানুষ, আপনার কাছে একটা নিউজ আসলো, ঠিক আছে, এটা ফেক না অরিজিনাল, এটা আপনি কিভাবে ডিসিশনটা নেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে আপনি ওপেন সোর্স ডাটা সেট থেকে নিছেন, ঠিক আছে। তার মানে যেহেতু আপনি ক্যাগল থেকে নামাইছেন, তার মানে কেউ না কেউ এটা কোনো একটা জায়গায় ইউজ করছে। তো আপনি যেটাখানে কন্ট্রিবিউট করতে পারেন যে অবশ্যই এক্সিস্টিং কোনো মডেল আছে, তাই না, যে যারা কিনা এই ডাটা সেটের উপর কাজ করছে, রাইট? ওকে, তো আপনি যেটা করতে পারেন যে ওই এক্সিস্টিং মডেলটাকে রান করেন। ওকে, রান করেন যে তারা যেভাবে রান করছে ওইভাবে রান করেন, রান করে দেখেন যে অ্যাকুরেসি রেজাল্ট কেমন আসতেছে। দেন যেটাকে করেন যে ওইটাকেই তো আপনি তখন একটু কি করেন, ফাইন টিউন করেন। তো এটা হইতে পারে যে ওইটার থেকে অবশ্যই ভালো ওনারা যখন বের করছে, লাইক ফর এক্সাম্পল ধরেন যে 1 বছর আগে বের করছে, তো 1 বছর আগে যেহেতু বের করছে এখন তো আরো ভালো মডেল আসছে, আসছে না? হুম। তো আপনি ওই মডেল গুলাকে ইমপ্লিমেন্ট করে দেখেন যে ওই মডেল গুলা কেমন রেজাল্ট দিচ্ছে, কথা বুঝছেন? সো আপনার টার্গেট থাকবে যে তার থেকে আপনার অ্যাকুরেসিটা যেন একটু বাড়ানো যায়। যদি আপনি নতুন মডেল দিয়ে অথবা ফাইন টিউনিং দিয়ে যদি আপনি অ্যাকুরেসিটা বাড়াতে পারেন, ওইটা তখন আপনার কন্ট্রিবিউশন হিসেবে অ্যাড হবে। যেহেতু ডাটা সেট আপনার নিজের না, আবার আপনি যে টোকেনাইজেশন বলছেন ওগুলো তো ধরেন যে নর্মাল প্রসেস, ওখানেও আপনার কন্ট্রিবিউশনের কিছু নাই। তো আপনার কন্ট্রিবিউশনের যে ব্যাপারটা আসবে সেটা হলো যে নতুন কোনো মডেল অথবা নতুন কোনো ফাইন টিউনিং প্রসেসটাকে ইন্ট্রোডিউস করা। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা সুখদেব কোনো কিছু অ্যাড করতে চাও? আমি যেটা আসলে বলতে চাই ওইটা হচ্ছে ওই কন্ট্রিবিউশনের যে বিষয়টা সেটা হচ্ছে আম, ও তো আপনি যেটা বললেন যে একটা নিউ স্ক্র্যাচ থেকে মডেল ক্রিয়েট করে দেখাতে বা হচ্ছে একটা এক্সিস্টিং মডেলকে আপনি হাইপার প্যারামিটার টিউনিং করে আপনি হচ্ছে ফাইন টিউন করে হচ্ছে সেটার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে হচ্ছে আপনি একটা মনে করেন একটা বেস স্কোর আছে সেটাকে বিট করতে পারছেন, দেন এটা একটা কন্ট্রিবিউশন হতে পারে। আরেকটা কন্ট্রিবিউশন হতে পারে যে আপনি কিছু সেট অফ ইকুয়েশনস দিতে পারেন। যেমন ধরেন আপনি একটা সিস্টেম ইকুয়েশনস যদি ডেভেলপ করতে পারেন বা একটা অ্যালগোরিদম দিতে পারেন আপনার মডেলের জন্য যেটা আপনি ক্রিয়েট করছেন, সেটা একটা কন্ট্রিবিউশন হতে পারে। কারণ অ্যালগোরিদম বা কোনো ইকুয়েশন অন্যান্য রিসার্চ পেপার বা কারো রিসার্চ পেপারে থাকার কথা না, ওটা আপনারই মডেলের ইকুয়েশন। সো ওইটা একটা অনেক বড় কন্ট্রিবিউশন হতে পারে। সো এরকম মডেল ক্রিয়েশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অ্যাকুরেসি বিট করা মানে হচ্ছে যে আপনি যে মানে আপনার কন্ট্রিবিউশন এটা না, আরেকটা জিনিস দেখতে হবে যে ওই মডেলটা কতটা ফাস্ট অ্যান্ড ওই মডেলটার কম্পিউটেশনাল কস্টটা কেমন, সেই জিনিসটা আপনি দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ সুখদেব। তার মানে একই সাথে সাথে কম্পিটিশনাল কমপ্লেক্সিটি, ঠিক আছে, যারা যে ফ্যাক্টর গুলো আছে ওগুলো আপনি দেখতে পারেন। ওকে, আচ্ছা আমি যে শিয়াব ভাইয়ের কাছে আসতেছি, আসার আগে এখানে কিছু কয়েকজন টেক্সট করছে, ওনাদের কোশ্চেন গুলো একটু অ্যান্সার দেই। সেটা হলো যে সাবরিনা সুলতানা কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, জেনারেটিভ এআই রিলেটেড জবে অ্যাপ্লাই করতে হলে আমাদের কি কি স্কিল প্রজেক্ট সিভিতে ইনক্লুড থাকতে হবে? আই থিঙ্ক এটা অলরেডি আমরা বলে ফেলছি।
আহ, তাও আমি আপনাকে সংক্ষেপে বলি যে আপনি যেটা করেন, যে আপনাকে আমি বললাম যে 10টা লিঙ্কডইনের জব একটু জাস্ট রিসার্চ করবেন, ঠিক আছে? তো 10টা লিঙ্কডইনের জব যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন আসলে কিন্তু আপনি দেখবেন কমন কিছু জিনিস চলে আসছে তারা চাচ্ছে, ঠিক আছে? তো ওইটাকে আগে আপনি শর্ট লিস্ট করেন যে কি কি স্কিল চাচ্ছে। তো ওইটার মধ্যে আপনাকে যেটা মেক শিওর করতে হবে যে আপনি যেন 2025 সালে এসে, যেমন আগে যেমন 60% হয়তো 70% হয়তো, বাট 2025 সালে এসে আপনি ইনশিওর করবেন আপনি যেন 80% কভার করেন। আর প্রজেক্টের ক্ষেত্রে আমি আপনাকে যেটা ইনক্লুড করব যে আপনি যেই প্রজেক্টই করেন না কেন ওইটা যেন ভালোভাবে করেন, ঠিক আছে? আমরা অনেকেই যেটা করি যে ওপেন সোর্স, আমরা অনেকেই যেটা করি যে মানে ধরেন যে কপি পেস্ট প্রজেক্ট করি, ঠিক আছে? এটা ঠিক আছে, কপি পেস্ট প্রজেক্ট করেন, কোনো সমস্যা নাই, বাট ওখানে যদি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার না করেন তখন কিন্তু আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? তো আপনি ক্রিয়েটিভিটি ব্যবহার করে যদি একটা প্রজেক্টও ভালোভাবে করেন ওইটাই এনাফ। সো জেনারেটিভ এর ক্ষেত্রে কমন যেটা হয় যে সবাই এক্সপেক্ট করে ইন জেনারেল যে লাইক আপনি চ্যাটবট অথবা টেক্সট সামারাইজেশন এই টাইপের কাজগুলোতে কেমন ভালো করেন এটা আর কি দেখে, ঠিক আছে? সুখদেব, আমি তো ঠিক বলছি, হ্যাঁ? আমি যেটা আসলে বলতে চাই যে প্রজেক্ট যতটাই সিম্পল হোক বা যতটাই কমপ্লেক্স করেন, বা লেটস সে আপনি অনেক ক্রিয়েটিভও কাজ করেন, বাট আপনি যদি প্রজেক্টটা জাস্ট করেন, মানে করার জন্য করতেছেন, সিভি ভারী করার জন্য করতেছেন, তাহলে ওইটা আসলে ওরকম একটা ফ্রুটফুল হবে না। যদি আপনি প্রজেক্টটা করেন, তাহলে আপনার এটা ইনশিওর করতে হবে যে আপনি কোডটা বুঝেন এবং কোড প্লাস থিওরিটা বুঝেন, যাতে আপনাকে যে কোনো একটা নর্মাল পার্সন, সে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, সে যদি কোনো কোশ্চেন করে বসে, তাও আপনি যাতে অ্যান্সার দিতে পারেন। আর আপনাকে ইন্টারভিউয়ারও যদি কোনো কোশ্চেন করে বসে যে আপনি এই জায়গায় এটা কেন ইউজ করছেন, ওইটা ইউজ করলে প্রবলেম কি ছিল, আপনি সেটাও যাতে আহ, বলতে পারেন। সো ওই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট যে আপনি কোডটা বুঝেন কিনা, ঠিক আছে? সো ওইটাই। আই থিঙ্ক আপনি অ্যান্সার পেয়েছেন। শিয়া সাহেব সাহেব, এই যে ভাইয়ের কাছে আমি আসতেছি, জাস্ট এখন আরেকটা কোশ্চেন অ্যান্সার দিব। স্যার, ইজ ইট আচ্ছা, আপনি একটা এআই এজেন্ট ওপেন এ ইউজ করে বানাতে চান না স্ক্র্যাচ থেকে? গুড আইডিয়া। ইজ ইট রিয়েলি সো হার্ড টু মেক ওয়ান? হোয়াটস দ্য প্রসেস টু মেক ওয়ান? হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ আই মাইট ফেস? সুখদেব, অ্যান্সার দিতে পারো। মানে সে কি ধরো যে ওপেন সোর্স মানে ওপেন এআই ইউজ করবে না একদম স্কেচ থেকে মডেল বানাবে? ভাই, স্ক্র্যাচ থেকে বানাতে হলে তাকে ফ্রি ভার্সন মডেল ছাড়া তার আসলে খুব একটা গতি নাই। ফ্রি ভার্সন মডেল যদি ইউজ করতে হয় তাহলে তাকে হাগিং ফেসে চলে আসতে হবে, সেটা দিয়ে তারা হচ্ছে স্ক্র্যাচ থেকে কিছু বানাতে পারবে। প্রিটেন মডেলটা হচ্ছে হাগিং ফেস থেকে নেবে। আর যদি ওপেনে ইউজ করতে চায় তাহলে তার হচ্ছে ডিফিকাল্টিস যেটা, সেটা হচ্ছে তার ওপেনে অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে, পাশাপাশি তার ওইটা পেইড অ্যাকাউন্ট লাগবে। মানে হচ্ছে তার এপিআই কিটা পেইড হতে হবে এবং সেখানে পর্যাপ্ত লিমিট থাকতে হবে। সো $10 এর মতো যদি সে কিনে, তাহলে হচ্ছে সে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করে চালাতে পারবে। সো এখানে আরেকটা জিনিস অ্যাড করি আপনাকে, সেটা হলো যে দেখা যায় যে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি যখন একটা স্ক্র্যাচ মডেল ইউজ করবেন ওপেন সোর্স, তো আপনি আপনার ওই হার্ডওয়্যার রিসোর্সটা আছে কিনা এটা এটা হলো একটা কোশ্চেন, ঠিক আছে? তো ওই হার্ডওয়্যার রিসোর্স গুলো আপনি যদি থাকে, তাহলে তখন আমরা কি করি যে ওপেন সোর্স মডেল গুলো এক্সপ্লোর করি। কারণ কি, আপনি যদি এমন প্রজেক্ট করেন যেটা ডাটা প্রাইভেসি থাকে, আপনি চাচ্ছেন না যে অন্য কোনো থার্ড পার্টির কাছে ডাটাগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে। তো তখন আপনি এটা করতে পারেন। আপনি যদি দেখেন যে না আপনার একটা শর্ট প্রজেক্ট, ঠিক আছে, যেখানে আপনি ওপেন সরি পেইড এপিআই ইউজ করতে পারবেন অথবা পারমিশন আছে, তখন অবশ্যই আপনি পেইড এপিআই টা ইউজ করে ফাইন টিউন করতে পারেন, ঠিক আছে? ওকে, সো একজন হাত তুলছিল, নাম কি এখানে? সাহেব না কি জানি নাম? শিহাব না? হ্যাঁ, শিহাব ভাই বলতে পারেন ইনশাল্লাহ।
আসলে এটা ট্রু, মানে এটা খুবই ট্রু। তো বর্তমানে ইন্টার্নশিপ ইজ লাইক এ, মানে ইন্টার্নশিপ আসলে ইন্টার্নশিপের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে ওই রিকোয়ারমেন্ট গুলা ফিল আপ আপনাদের সময় যেটা করতে হয় আমাদের সময় লাগতো না, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে যে, মানে এটা খুবই কমন একটা ফর্মুলা, আমি সবাইকে বলি যে আপনি ধরেন যে এখন আপনার কাছে কোন জিনিসটা নাই, আপনার কাছে যেটা নাই হলো আপনার কাছে এক্সপিরিয়েন্স কোনো সার্টিফিকেট নাই, ঠিক আছে? যে আপনি কোথাও এক্সপিরিয়েন্স বলতে পারবেন যে আপনি কাজ করছেন। তো আপনি যদি এটাকে ধরেন যে এক সাইডে রাখেন আর স্কিলটাকে যদি এক সাইডে রাখেন, তাহলে কিন্তু আপনার স্কিল গুলা গেইন করা পসিবল, ঠিক আছে? সো আপনি যেটা করেন যে আপনি জব গুলাতে একটু দেখেন যে আপনি হয়তোবা সিনিয়র জব দেখতেছেন যেখানে 1 বছর চাচ্ছে, 2 বছর চাচ্ছে, যদিও বা চায়, দেখেন ওই স্কিল গুলো আপনি নিজের মধ্যে নিয়ে আসেন, ঠিক আছে? যখন আসলে আপনি ওই স্কিল গুলো নিয়ে আসবেন তখন দেখবেন যে বাই ডিফল্ট আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, ঠিক আছে? এবং আপনি যখন 1-2টা প্রজেক্ট করবেন, ওই প্রজেক্ট গুলো যখন খুব সুন্দর করে ফুটিয়ে তুলবেন, ওইটা আপনি ভালোভাবে করতে পারেন, ঠিক আছে? যেমন আমি যদি দেখাই, আমাদের একটা পোর্টাল দেখাই জাস্ট, তো এই যে দেখেন আমাদের লার্নারদের এটা হলো একটা প্রোফাইল, ঠিক আছে? সবাই দেখতেছেন? হুম, প্রোফাইল। সো আমাদের লার্নাররা কি করে, আমাদের লার্নাররা যখন আমাদের কোর্সটা শেষ করে, অথবা হয়তোবা তাদের এক্সিস্টিং কোনো স্কিলও থাকতে পারে, সো সে প্রোফাইলটাকে আগে গুছায়। এই যে দেখেন, এই যে ইনোভেটিভ প্রোফাইলে গিয়ে সে সমস্ত ইনফরমেশন গুলা দেয়। তো এটা দেওয়ার পরে তার একটা অটোমেটিক সিভি জেনারেট হয়, ঠিক আছে? এবং এখানে কিন্তু আমাদের জব লিস্ট গুলা দেওয়া হয়, যেখান থেকে সে আসলে এলিজিবিলিটি চেক করতে পারবে। এখানে আমাদের একটা এনএলপি টুলস আছে, এনএলপি ইন্টিগ্রেশন আছে, মডেল সিভি স্ক্রিনিং টুলস। আমি এখনো প্রোফাইলটা ফিল আপ করি নাই দেখে আমাকে বলতেছে যে যে এটা বের করার জন্য প্রোফাইলটা রেডি করতে হবে। তো যখন আপনি এটা ক্লিক করবেন তখন আপনি এই জবের সাথে আপনার প্রোফাইল কতটুকু ম্যাচ করে এটা চলে আসে, ঠিক আছে? তারপরে যখন আপনি প্রিপেয়ার হয়ে যান, আপনি তখন কি করবেন, যে আমাদের সাথে ইন্টারভিউ ফিক্স করতে পারবেন, মক ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমরা করি সেটা হলো যে আহ, প্রতি বছর আমরা 2টা বুট ক্যাম্প চালু করি, যেখানে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা মানে কোর্স শেষ করার পরে এই বুট ক্যাম্পে জয়েন করে। সো এই বুট ক্যাম্পে আমরা কি করি দেখেন, প্রথমে আমরা প্রথমে আমরা টিম বিল্ড করি, টিম বিল্ড করে আমরা একটা প্রজেক্টে কাজ করি। এটা কোনো কোর্স না, এটা বুট ক্যাম্প, জাস্ট লাইক ইন্টার্নশিপ, ঠিক আছে? তারপর কি করি, আমরা একটা ফিগমা প্রোটোটাইপ দিই, ওখান থেকে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বানায়, আমরা একটা সিনারিও দিই, ওইটার জন্য একটা এআই মডেল বানায়, দেন কি করে টেস্টিং করে, ডিপ্লয় করে, ডিপ্লয় করার পর আমরা একটা ইভেন্ট করি, যে ইভেন্টে আমরা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স পিপলদেরকে ডাকি। যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স পিপলদেরকে ডেকে আমরা কি করি, যে তাদের তাদের তারা যে প্রজেক্টটা করছে ওই প্রজেক্ট গুলো শো করি। তো এটার দ্বারা যেটা হয় যে ওই ইন্ডাস্ট্রি পিপলদের সাথে তাদের একটা কানেকশন বিল্ড হয়, কথা বুঝছেন? সো এটার মাধ্যমে আমরা যেটা করি, আমরা আমাদের স্টুডেন্টকে হেল্প করে থাকি। তো আপনি যদি মনে করেন যে আপনি ইনোভেটিভ স্কিলস এ কমিউনিটিতে জয়েন করবেন, ঠিক আছে? যেমন আমি যদি দেখাই যে আমাদের আমাদের জব কমিউনিটি কিন্তু অনেক স্ট্রং, এই যে আমাদের জব কমিউনিটি, ঠিক আছে? যে এখানে কিন্তু আমরা অনেক জব শেয়ার করি, পিপলদেরকে হেল্প করি, আমরা ফ্রিল্যান্সিং ওয়ার্ক কাজ দেই, ঠিক আছে? এবং আমাদের প্রত্যেকটা মেম্বার এখানে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এবং ওয়ান টু ওয়ান মেন্টরশিপ, মেনি টু মেনি মেন্টরশিপ, এভরিথিং উই প্রোভাইড হেয়ার। ফর এক্সাম্পল কেউ যদি সে বিজনেস করতে চায়, তার সাথে আমরা বসি, ঠিক আছে? কেউ যদি ফর এক্সাম্পল কালকে ইন্টারভিউ আছে, ইন্টারভিউর জন্য কি কি প্রিপারেশন নেওয়া উচিত, তার সাথে আমরা বসি যে এই কোশ্চেন গুলো আসতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে রিসেন্টলি ওই যে পরশুদিন আমি আমার প্রোফাইলে শেয়ার করছি যে একজন জব পাইছে এআই ইঞ্জিনিয়ার হিসেবে, 2জন ফ্রিল্যান্সিং এর কাজ পাইছে, 2জন রিসার্চ ফান্ড পাইছে, ঠিক আছে? রিসার্চ ফান্ড পাইছে। সো এভাবে ধরেন যে আমরা হেল্প করে থাকি। সো বেসিক্যালি আপনি যদি সেলফ স্টাডি করতে চান, দেখা যাবে যে আপনার একটু সময়টা বেশি লাগবে, বাট আপনি যখন
কোন একটা মেন্টরশিপে চলে আসবেন, তখন আপনার জন্য ধরেন যে ওই যে সময় বেশি লাগার জায়গাটা আপনি কাট করতে পারবেন। কারণ কি, এখানে ধরেন যে এক্সপার্টরা আছে, তারা আপনাকে সাজেশন দিতে পারবে। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, মানে আপনি যদি ভালো কোনো মেন্টর পান, এটা যে কেউ হইতে পারে, এটা আপনার ফ্রেন্ড হতে পারে, এটা আপনার ছোট ভাই হতে পারে, বড় ভাই হতে পারে, এটা কোন একটা ভালো ইনস্টিটিউটে হইতে পারে, সেখানে কিছু ইনভেস্ট করুন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার ইনভেস্টটা আসলে কখনোই কি হবে না, বৃথা যাবে না। ঠিক আছে, তো এটা আর কি আপনার প্রতি আমার সাজেশন যে কোন একটা মেন্টরশিপের আন্ডারে যান, তাহলে দেখবেন যে আপনার লাইফটা ইজি হবে। কারণ আমরা এরকম অনেক কেস স্টাডি পাইছি যে ধরেন যে 1 বছর অনেক জায়গায় ঘুরছে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসছে। আহ, তার মানে পুরো ক্রেডিটটা তারই, আসলে সেই কষ্ট করছে, বাট আমরা যে মেন্টরশিপটা দিচ্ছি ওইটা তার অনেক কাজে লাগছে। ঠিক আছে, সে কনফিডেন্ট গেইন করছে। ঠিক আছে, কনফিডেন্ট গেইন করে সে কিন্তু এখন জবও পাইছে, জব করতেছে। এখানে তো সুখদেবও একটা উদাহরণ, আরো অনেক উদাহরণ আছে। ঠিক আছে, আমাদের আমাদের সম্পর্কে যদি আপনি মেশিন লার্নিং বাংলাদেশেও জিজ্ঞাসা করেন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি, আপনারা দেখবেন যে অনেকেই ভালো রিভিউ দিচ্ছে। ঠিক আছে, তো এটা হলো আমার সাজেশন যে আপনি প্রথমে আর কি জবগুলো দেখেন, যে স্কিল গুলো দরকার, আর একটু কোন একটা মেন্টরশিপ করেন। ঠিক আছে, কোন একটা মেন্টরশিপে আন্ডারে যান। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো উম আচ্ছা, এই এই যে তুষার ভাইয়ের ক্যান্সারের কোশ্চেন মনে হয় অলরেডি সুখদেব দিয়েছে। আচ্ছা, রাসেল মিয়া কোশ্চেন করছে, আমি মেশিন লার্নিং এ 1 থেকে 2 বছর সময় দিতে পারবো। যদি আপনি আমাকে সাহায্য গাইডলাইন দেন, তাহলে হয়তো আপনার কাছ থেকে দীর্ঘমেয়াদ অনেক কিছু শিখতে পারবো। মানে আপনি খুবই টু দা পয়েন্ট কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ রাসেল মিয়া, যে 1 থেকে 2 বছর, ইয়েস। মানে আপনি এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে মোটামুটি মিনিমাম 1 বছর সময় নিয়ে নামতে হবে। ঠিক আছে, কারণ কি ভাই, অনেক কিছু এখন চলে আসছে। কারণ এখন আর আমাদের সময় আমরা ধরেন যে নর্মাল ছোট ছোট বিষয় জানলে আমরা চাকরি পেয়ে যেতাম অনেক ভালো স্যালারি। এখন আর ওইটা নয়, এখন আপনাকে দেখা যাচ্ছে যে মেশিন লার্নিং এর পাশাপাশি আপনাকে ডকার জানতে হবে, সিআইসিডি জানতে হবে, এমএল অফ জানতে হবে, আবার ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কও জানতে হবে। জানতে হবে, কিছু করার নাই। আপনাকে মার্কেট ডিমান্ডটা ফিল আপ করতে হবে। অবশ্যই আপনি ইনশাল্লাহ আমার সাথে জয়েন করেন, সবাই উপকৃত হচ্ছে, আপনি উপকৃত হবেন। ঠিক আছে, তো এটাই আর কি আপনার প্রতি আমার সাজেশন, ইনশাল্লাহ। সো আরেকজন হাত তুলছিল, ভাইয়া সাকিব ভাই, ইনশাল্লাহ কোশ্চেন করেন। সাকিব ভাই কোশ্চেন করবেন। বেস্ট ওয়ে, আপনি যেটা দুইটা দুইটা ওয়ে বলতে পারি, আপনার কাছে যদি একটু টাকা থাকে, আপনি একটা ভালো জিপিও কিনেন। ঠিক আছে, লাইক আপনি যদি 24 জিবির জিপিও নেন, ঠিক আছে, তো ওইটা আই থিঙ্ক এনাফ আপনার কাজের জন্য। ঠিক আছে, সো লাইক এখন ইনস্টলমেন্টও আপনি কিনতে পারবেন, এটা একটা ওয়ে। আরেকটা হলো যে আপনি পেইড গুগল কোল্যাব ইউজ করতে পারেন, যেটা ইয়ারটা না, আপনার ওই যে 1500 টাকারটা না, 7000 টাকারটা। ঠিক আছে, বাট ওটা তো তাও এক্সপেন্সিভ। বা তারপর যদি আপনি ইয়াতে করতে চান, তখন আপনি যেটা করতে পারেন, একটু কোয়ান্টাইজেশন নিয়ে পড়াশোনা করেন। ঠিক আছে, কোয়ান্টাইজেশন, বুঝছেন? তো আমি এই যে এখানে আমি দেখাচ্ছি টার্মটা, এই যে এই যে প্রুনিং এন্ড কোয়ান্টাইজেশন। ঠিক আছে,
মানে আপনি এই যে নলেজ ডিস্টিলেশন লিখে সার্চ দিলেই আপনি কিভাবে ওই মডেলটাকে অপটিমাইজ করে নিয়ে আসবেন, তাও এটা চ্যালেঞ্জ কিন্তু, বুঝছেন? কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে এই টপিকটা খুবই ইন্টারেস্টিং। হ্যাং হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তো আমি ওই যে আপনি যদি নলেজ ডিস্টিলেশনটা নিয়ে পড়াশোনা করেন, কারণ কি এই জিনিসটা কি আমি আপনাকে বুঝাই। এখানে দুইটা কনসেপ্ট আছে, টিচার এন্ড স্টুডেন্ট, কি বলেন? টিচার এন্ড স্টুডেন্ট। টিচারটা হলো আপনার ধরেন যে ওই যে আপনি যে মডেলটা ইউজ করতেছেন, নাম কি জানি বললেন? কোয়েন, হ্যাঁ। ওই আলিবাবার না এটা? আলিবাবার, হ্যাঁ হ্যাঁ। তো কুয়েন, তাই না? এখন দেখেন ওই কুয়েন মডেলের সবকিছু তো আপনার দরকার নেই, আছে? তাহলে কুয়েন মডেল হয়তোবা সামান্য পরিমাণ প্যারামিটার, কয়েকটা অংশ আপনার দরকার। তখন আমরা কি করি, ওটুকু অংশ আমরা স্টুডেন্ট মডেলে ট্রান্সফার করি, বুঝছেন? তার মানে কি আপনার স্টুডেন্ট মডেলের সাইজটা ছোট আপনার টিচার মডেল থেকে। তার মানে যেহেতু এটা সাইজ ছোট হয়ে গেছে, তার মানে কি এটার পারফরমেন্স এটার থেকে বেটার হবে, রাইট? তো এই কনসেপ্টটাকে বলে নলেজ ডিস্টিলেশন। যখন আপনি নলেজ ডিস্টিলেশন করতে যাবেন, তখন প্রুনিংটা জানতে হবে, কোয়ান্টাইজেশনটা জানতে হবে। তো প্রুনিং কি করে? প্রুনিং হলো আপনার যে যে ওয়েট গুলা দরকার নাই, ওই ওয়েট গুলাকে রিমুভ করে। কথা বুঝছেন? এখন কোন ওয়েট গুলাকে দরকার নাই, এটার একটা ফর্মুলা আছে, আপনি লিখে রাখতে পারেন, ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড। ফ্লোটিং পয়েন্ট, আমি একটু ডিপ কথা বলতেছি, যেহেতু আপনি বলে ফেলছেন, তাই আমার কাছে ভালো লাগতেছে বলে। রাগ করতেছেন? এই যে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, ঠিক আছে? তো এটার মাধ্যমে সে ডিটেক্ট করে যে কোন ওয়েট গুলো আমার এই কাজের জন্য দরকার নাই, রাইট? তারপরে দেখেন কোয়ান্টাইজেশনে কি করে, আমরা কি জানি যে আমরা যে ওয়েটেড গুলো ইউজ করি সেগুলো কিন্তু সব ফ্লোটিং পয়েন্ট 32 বিট, রাইট? সো এই ফ্লোটিং পয়েন্ট 32 বিট কিন্তু অলওয়েজ টেক্স হাই মেমোরি, বুঝতে পারছেন? ওকে। সো তখন আমরা কি করি, যে এখানে যে ওয়েটেড গুলো রিমুভ করার পর যে আমার যে ভার্সনটা আসছে, মানে যে ওইটাকেই ধরেন যে নলেজ ডিস্টিল করার পর যে ছোট মডেলটা আসছে, তাই না? ওই ছোট মডেলের যে F32 বিট অংশটাকে আমরা কি করি, ইন্টিজার 8 ওয়েটসে কনভার্ট করি, ঠিক আছে? তার মানে তখন এটাকে কি হয়ে যায়, তখন আসলে মেমোরিটাকে অপটিমাইজ করে ফেলে, কারণ কি ইন্টিজার 8 বিট ফ্লোটিং পয়েন্ট 32 বিট থেকে কম জায়গা নেয়, বুঝতে পারছেন? ওকে। তার মানে এটা এখানে আমরা কি হয়ে গেল, এখানে আসলে আমার মডেলটা অপটিমাইজ হয়ে গেল। বাট এখানে কিছু ধরেন যে প্রবলেম হয়। প্রবলেম কি? অ্যাকুরেসি, বুঝতে পারছেন? যে যেহেতু আপনি লাইক ওয়েটটাকে রিমুভ করতেছেন, এমনও হইতে পারে যে আপনি এমন একটা ওয়েট রিমুভ করে ফেলছেন যেটা আপনার কাজে লাগতে পারে, কারণ কি আপনি তো পারফেক্ট না, রাইট? পারফেক্টলি আপনি ফাইন টিউন করতে পারবেন না কখনো, কারণ কি এই ওয়েটের পুরো বিষয়টা কিন্তু ব্ল্যাক বক্স, যদিও বা আপনি ওই যে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড ইমপ্লিমেন্ট করেন। সো ওইটা করার পর ধরেন যে আপনি মেমোরি অপটিমাইজ করার পর, তখন আমরা আসলে কখন কি করি, ওই যে সিপিইউ বলেন, এজ ডিভাইস বলেন, ওগুলোতে আমরা ব্যবহার করি, বুঝতে পারছেন? এখন এটা আমি যত কম ভাষায় বলছি আপনাকে, অতটা মানে মানে সহজ না, সহজ না, ঠিক আছে? মানে অনেক রিসার্চ করতে হয়। এই যে তখনই আসছে এসএলএম, ওই যে স্মল ল্যাঙ্গুয়েজ মডেল, কথা বুঝছেন? ঠিক আছে? কারণ আস্তে আস্তে কিন্তু আমরা এজ ডিভাইসে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের মোবাইলে কিন্তু ট্রেনিং হবে। তো তখন কিন্তু আমরা আস্তে আস্তে কোথায় চলে যাব জানেন? স্প্লিট লার্নিং এ। কোথায় চলে যাব বলেন? স্প্লিট লার্নিং এ চলে যাব আস্তে আস্তে, ঠিক আছে? স্প্লিট লার্নিং এ ও তখন আপনার যে আপনি যে মোবাইলটা চালাইতেছেন না, ওই মোবাইলে ট্রেনিং হবে ডাটা, বুঝছেন? তখন আর ক্লাউড সার্ভার লাগবে না, মোবাইলে ডাটা আপনি ট্রেন করতে পারবেন।
এটাই হোক, এটাই হলো আপনার অ্যান্সার। ইনশাল্লাহ হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো, দাঁড়ান, অনেক, আরে বাবা, অনেক কোশ্চেন। আর কে কোশ্চেন? আচ্ছা আচ্ছা, ওকে, আর কেউ কি কোশ্চেন করবে? শিওর, ওকে। তো এখানে লাস্টে কে জানি বলছে যে এত কঠিন কেন? আহ, যে কোনো নতুন জিনিস কঠিন, ঠিক আছে। তো আপনি যদি, মানে আপনাকে আপনাকে শিখতে হবে, মানে আপনি যদি শিখতে চান এই কঠিনটাকে একসেপ্ট করতে হবে, ঠিক আছে। আর আপনি যদি শিখতে না চান তাহলে একসেপ্ট করে লাভ নাই, ওকে। আর আজকে আমরা কোনো ফ্রি কোর্স দিচ্ছি না, ঠিক আছে, বাট আমরা হলো সবাইকে সার্টিফিকেট দিব ইনশাল্লাহ। যারা যারা, এই যে আমার দেখেন এখানে দেখছেন একটা প্লাগইন, হ্যাঁ, এই যে আমার এখানে অ্যাটেন্ডেন্স ট্র্যাক হচ্ছে, সো যারা যারা অ্যাটেন্ড করছেন তাদের ইনশাল্লাহ আমরা সার্টিফিকেট দিয়ে দিব। খালিদ হোসেন ভাই জিজ্ঞাসা করছে যে আই এম কারেন্টলি ওয়ার্কিং এজ এ ওয়েব ডেভেলপার, আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট জেনারেটিভ এআই, ক্যান ইউ প্লিজ গিভ মি সাজেশন। অলরেডি ভাইয়া বলেছি। তো আপনি আমাদের, আপনি যেহেতু অলরেডি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট জানেন, তো আপনার জন্য এটা বেস্ট হবে যে আপনি আমাদের এনএলপি কোর্সে এডমিশন নেন, ঠিক আছে। সো ইনশাল্লাহ দেখবেন যে আপনি একটা ভালো কমিউনিটি পাবেন। মানে আমাদের এখানে ধরেন যে রিসোর্স তো সব জায়গায় আপনি ভালো পাবেন, বেস্ট রিসোর্স কোথায় আছে ভালো বলেন? ইউটিউবে। বাট এখানে যেটা পাবেন যে আমাদের এই জব কমিউনিটি, মানে আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুবই একে অপরকে খুবই ভালোবাসি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে এনজয় করে, ঠিক আছে। সো এটাই আর কি আপনার জন্য সাজেশন। আমাদের কোর্স মডেলটা ফলো করতে পারেন, তাও আপনি ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ যদি সেলফ স্টাডি করেন। আর কেউ কোশ্চেন করছে নাকি দেখি তো। নন সিএস ব্যাকগ্রাউন্ড একজন ফ্রেশ গ্রাজুয়েট যদি 7 থেকে 8 মান্থস, না 7 থেকে 8 মান্থস ইজ নট এনাফ টাইম, কথা বুঝছেন? নন সিএস এর জন্য আরো এনাফ টাইম না, ঠিক আছে। কারণ হলো আপনার 7 থেকে 8 মান্থস চলে যাবে আপনার শিক্ষার পিছনে, তারপরে আসবে আপনার ম্যাচুরিটি পিরিয়ড। মানে কি, আপনি তখন প্রজেক্ট করবেন। আফটার ডুইং দ্য প্রজেক্ট, ধরেন যে মিনিমাম আপনি 1 বছর একটা টার্গেট নেন, তারপরে আপনি জবে অ্যাপ্লাই করা শুরু করবেন, ঠিক আছে। সো 7 to 8 মান্থস খুবই লো টাইম, ওকে। সো আপনি যদি 1 বছর ইনশাল্লাহ করেন, হোপফুলি আপনি তখন, মানে 1 বছর আপনি কনসিস্টেন্ট বজায় রাখতে হবে, ঠিক আছে। যদি কনসিস্টেন্ট বজায় রাখতে পারেন, ইনস্ট্রাকশন গুলো, আমাদের ইনস্ট্রাকশন গুলো যদি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ অনেকেই সফলতা পাচ্ছে, আপনি পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আহ, আচ্ছা, সো আই থিঙ্ক সুখদেব অ্যান্সার দ্য আদার কোশ্চেন্স, ওকে। হ্যাঁ, মেহরাজ হাসান বলেন। জি, আচ্ছা আমি বলি, আমাদের এনএলপি কোর্সে জয়েন করার জন্য আপনার জাস্ট পাইথনটা জানতে হবে, ঠিক আছে। কারণ কি, আমাদের প্রত্যেকটা মডিউল একদম ধরেন যে ফ্রেশারদের, মানে নতুনদের টার্গেট করে করা, ঠিক আছে। জাস্ট আপনাকে পাইথনটা জানতে হবে, ঠিক আছে। সো আপনি যদি, যেহেতু আপনি অলরেডি পাইথনটা জানেন, আমাদের এনএলপি কোর্সে ইনশাল্লাহ আপনি জয়েন করতে পারেন। হোপফুলি আপনি ভালো কিছু করতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো যদি কোশ্চেন না থাকে, জি জি, শিওর শিওর, করেন। আর একটা মজার ঘটনা বলি, যে আপনার কথাটা, মানে এটা হলো আমাদের শর্টেস্ট ওয়েবিনার হয়েছে গত 3 মাসে, বুঝছেন। শর্টেস্ট ওয়েবিনার, মানে আমার মুখে একটু ব্যথা তো, সাধারণত আমাদের ওয়েবিনার গুলা মোটামুটি 2-3 ঘন্টা হয়, কারণ কি সবাই কোশ্চেন করে, ঠিক আছে। তো এটা শর্টেস্ট ওয়েবিনার, তো আপনারা যে কেউ কোশ্চেন করতে পারেন, উই আর হ্যাপি টু গিভ অ্যান্সার।
না, রেকর্ডেড কোনো এনএলপি কোর্স নাই, রেকর্ডেড মেশিন লার্নিং থিওরি কোর্স আছে। থিওরি, এই যে দেখাই, এটা হলো রেকর্ডেড থিওরি এটা, ঠিক আছে। তো আপনি যদি এনএলপি কোর্সটা পারচেস করেন, এটা আমরা ফ্রিতে দিয়ে দিই। এটা থিওরি মানে কি, ওই যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, যে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো আছে, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, এটা আমরা এখানে কভার করেছি, ঠিক আছে। ওকে, তো যেটা আমরা আমাদের প্রত্যেক, যারা যারা আমাদের লাইভ কোর্স গুলো নেয় তাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিই ইনশাল্লাহ। জি, এটা এটা আমাদের এটা আমাদের ইনশাল্লাহ ধরেন যে আমাদের প্ল্যান 24 তারিখে শুরু করা, সরি 23 তারিখে। 23 তারিখ কি বার? হ্যাঁ, 4টা কোর্স ফ্রি পাবে। একটা হলো পান্ডাস, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, পাইথনের একটা প্লেলিস্ট আছে, ওইটা ফ্রি পাবে। আর হলো মেশিন লার্নিং থিওরি, 4টা কোর্স ফ্রি পাবে। এটা এটা আপনি যদি এলএনপি নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। যেমন দেখেন, এই যে এটা হলো আমাদের রিসার্চ গ্রুপ, ব্যাচ 4 এর, ঠিক আছে। ওকে, ব্যাচ 5 তো রিসেন্টলি শুরু হয়েছে, সো ব্যাচ 5 এর রিসার্চ এখনো শুরু হয় নাই, ঠিক আছে। যেমন দেখেন, এই যে তানভীর ইনোভেটিভ, সে কিন্তু রিসেন্টলি রিসার্চ ফান্ড পাইছে। যে আমি যদি দেখাই, আমাদের দুইটা আছে, দুইটা আছে। একটা হলো আপনার এনএলপি, একটা কম্পিউটার ভিশন, ঠিক আছে। তো ডোমেইনটা আলাদা থাকে। কেউ ধরেন যে ই কমার্স নিয়ে কাজ করে, কেউ হয়তো বা হেলথ নিয়ে কাজ করে, কেউ মেডিকেল ইমেজ নিয়ে কাজ করে, ঠিক আছে, কেউ মেডিকেল ডাটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। সো আপনার রিসার্চ ওয়ার্ক আমরা করে দিব না, বাট আমরা আপনাকে খুব ভালো একটা গাইডলাইন্স দিব। যেমন দেখেন, এই যে তানভীর ইনোভেটিভ, সে আমাদের এনএলপি ব্যাচ 4 এর, ঠিক আছে। তো সে রিসেন্টলি রিসার্চ ফান্ড পাইছে, এই যে প্রফেসর, ঠিক আছে। তো তার সাথে কাজ করতেছে সৌদি আরবে। সেরকম আমরা হেল্প করে থাকি, এমন না আমরা কখনোই কাউকে ফেক আশা দিই না যে আপনি এখানে করলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। বাট আমরা আমাদের যত কমিউনিটি মেম্বার আছে সবাইকে আমরা বেস্ট সাপোর্টটা দেই আমাদের সাধ্য মতো, ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এই যে এটা মালয়েশিয়ার একটা প্রজেক্ট। সো খুবই ইন্টারেস্টিং। আমাদের একটা রিকোয়ারমেন্টও আসছে কালকে, এগুলা নিয়ে মিটিং আর কি। মানে মানে হ্যাঁ, 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 কালকে এটা নিয়ে আমাদের মিটিং। কারণ আমাদের তো ধরেন যে শুধু আমরা ইনস্টিটিউট না, আমাদের সফটওয়্যার ফার্ম আছে, আমাদের আর&ডি ফার্ম আছে, ঠিক আছে, ডেভেলপমেন্ট টিম আছে। সো অত মোটামুটি 19 জনের একটা টিম আছে। সো বেশি বড় না, থেকে ধরেন যে আমরা শেয়ার করি যে আসলে এই জায়গাটা আরো কিভাবে কোয়ালিফাইড রিসোর্সেস জেনারেট করা যায়। বাংলাদেশে টোটাল প্রায় 105টার উপর এআই কোম্পানি আছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা অনেকে জানি না। জানি বলেন? ঠিক আছে, জানি না। তো ওই সকল জায়গায় আমরা কাজ করতেছি, যে আমাদের আলহামদুলিল্লাহ মানে আমাদের আনএমপ্লয়মেন্ট ইস্যুগুলো আমরা কিভাবে রিডিউস করতে পারি, ঠিক আছে, এই সেক্টরে। এবং ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে আপনার এই সেক্টরটা গ্রো হচ্ছে। তো আপনি যদি এখন থেকে ধরেন যে ভালোভাবে শেখা শুরু করেন, ইনশাল্লাহ আপনি কয়েক বছর পরে আপনি ভালো জায়গায় যেতে পারবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার শিওর। জি ভাই। আচ্ছা ভাইয়া, আমরা যদি প্রথম কোন বিষয়টা শিখলে ভালো হবে, মানে একদম বিগিনিং থেকে, মানে একদম শুরু থেকে? আহ, খাইরুল ভাই, আমি আপনার কাছে আসতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে। একটু আগে জানি কে কে প্রশ্ন করলো? আহ, না, ওই যে আরেকজন যে কোশ্চেন করলো যে প্রথম দিকে কি শিখলে ভালো হবে। আপনি কি পাইথন প্রোগ্রামিং জানেন? না ভাই, পাইথন প্রোগ্রাম জানি না। তো আপনি যদি না, না, আপনার কথা নয়, যে ভাইয়ার কথা, এই যে ইমাম যে বললো। তো ভাইয়া, আচ্ছা, আমি একটু পরে ভাইয়া, একটু পরে আপনার কোশ্চেনটা নিচ্ছি, যে ওই ভাইয়ার অ্যান্সারটা।
সো ভাইয়াকে আমি যেটা বলতেছি যে আপনি যদি মেশিন লার্নিং সেক্টরে কাজ করতে চান, আমি আপনাকে রিকমেন্ড করব যে আগে পাইথন প্রোগ্রামিংটা ভালোভাবে শিখেন। ঠিক আছে? কারণ কি, মানে ভালোভাবে শিখা বলতে আপনি বেসিক সিনট্যাক্স গুলো দেখেন, আপনি পাইথনে কোড লিখতে পারেন কিনা এটাকে দেখেন। ঠিক আছে? কারণ কি, আপনি যদি এটা ভালো না করেন আপনি কিন্তু মজা পাবেন না, আপনি বোরিং লাগবে। ঠিক আছে? ওকে, সো এটা হলো আমার প্রথম রিকমেন্ডেশন। ওকে, আপনি যদি আমাদের এখানে ধরেন যে অ্যাজ আর্লি এস পসিবল জয়েন করেন, আমাদের এখানে পাইথনের একটা কোর্স আমরা দিয়ে দিই। ঠিক আছে? ওখানে 24টা ভিডিও আছে। তো আপনি ইনশাল্লাহ কোর্স শুরুর আগে যদি 24টা ভিডিও কভার করতে পারেন, ঠিক আছে, উম, একটু, এই যে এটা, ঠিক আছে, পাইথন ফান্ডামেন্টালস এন্ড ওওপি, তাহলে ইনশাল্লাহ আপনি এটা এটা যদি আপনি আমাদের এনএলপি কোর্সটা পারচেজ করেন, এটা আর কিনা লাগবে না। ঠিক আছে, অটোমেটিক আপনার কাছে চলে যাবে, আপনি প্র্যাকটিস করলেন কোর্সটা শুরু হওয়া পর্যন্ত। তো এটা হলো আমার সাজেশন যারা ধরেন যে প্রোগ্রামিং এ কম পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো খাইরুল ভাই। খাইরুল ভাই কোশ্চেন করেন ইনশাল্লাহ। ভাই আমি প্রশ্ন করছিলাম যে আমাদের প্রথম থেকে কোন বিষয়গুলো শিখলে ভালো হবে একদম বিগিনিং থেকে, মানে আমরা পাইথন ও মেশিন লার্নিং এগুলো তো নতুন বিষয়গুলো, আমরা এগুলো জানি না আর কি, পাইথনও জানি না, মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স এগুলো বিষয়ে আমরা কোনো অভিজ্ঞতা ওরকম নাই। কিন্তু কোন বিষয়গুলো আমাদের প্রথম থেকে শিখলে ভালো হবে? আস্তে আস্তে আমি এগুলো শিখতে চাইতেছি, কিন্তু কোন বিষয় থেকে শুরু করবো এটাই আর কি বুঝতে পারতেছি না। ওই সেম কোশ্চেন, একটু আগে ওই ভাইয়া সেম কোশ্চেন করলো তো খাইরুল ভাই, আমি আপনাকে বলবো প্রথম পাইথন প্রোগ্রামিংটা শিখেন। ঠিক আছে? মানে আপনি প্রোগ্রামিংটা এনজয় করতেছেন কিনা, নিজে নিজে করতে পারতেছেন কিনা, এটা আগে ইনশিওর করেন। কথা বুঝছেন? যদি আপনি পাইথন পাইথন শিখলে প্রোগ্রামিং একই বিষয়? ওই পাইথনকে একটা প্রোগ্রাম, পাইথন হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ওইটাই আর কি, মানে ও পাইথন আচ্ছা প্রোগ্রামিং আর পাইথন সেম জিনিস। তা আপনি আগে এটা শিখেন। কারণ কি, আপনি যদি প্রোগ্রামিং না নিজে করতে পারেন, আলটিমেটলি আপনি যতই কোর্স করেন, অনেক জায়গায় আপনাকে লোভ দেখাবে, আপনি আলটিমেটলি কোনো কিছু করতে পারবেন না। কারণ কি, এখানে মেইন জিনিসটা কিন্তু প্রোগ্রামিং। কারণ প্রোগ্রামিং দিয়ে আপনি আসলে সব কাজ করতেছেন। বুঝতে পারছেন? তো আগে আমি আমি আপনাকে রিকমেন্ড করব এটাতে সময় দেন। অনেক রিসোর্স আছে ইউটিউবে, আপনি জাস্ট সময় দেন এবং নিজে করেন। জাস্ট ভিডিওটা দেখেন না, নিজে পিসিতে বসে 2-3 ঘন্টা প্র্যাকটিস করেন। ঠিক আছে? ওকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার 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 আসি শাহিদুল ভাই। ইনশাল্লাহ শাহিদুল আলম ভাই, ওই যে আরেক ভাই কোশ্চেন করছেন ASP.NET, ইনশাল্লাহ আসেন। শহীদুল ভাই বলেন। ও, যদি আপনি ওয়েবিনার সার্টিফিকেট পেতে চান, আপনি আমাদের ফেসবুক পেজকে ইনোভেটিভ স্কিলস লিখে সার্চ দিবেন, অথবা আমরা লিংক দিয়ে দিব। জাস্ট ফেসবুক পেজে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে? যে আমি অমুক ওয়েবিনার জয়েন করছিলাম, জেনারেটিভ ওয়েবিনার, এটা আমার ইমেল অ্যাড্রেস। একটু ধরেন যে 1 থেকে 2 দিন সময় লাগবে, যেহেতু অনেক অনেক অ্যাটেন্ডেন্স, মানে অনেক ক্যান্ডিডেটস। সো ধরেন যে একদিনের মধ্যে ইনশাল্লাহ আপনার কাছে সার্টিফিকেট দিয়ে দিব আমরা। ওকে। আপনি জাস্ট সিম্পল ওয়ে, আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে জাস্ট মডিউল গুলো চেক করবেন, চেক করে দেখবেন। যদি আপনি স্যাটিসফাই হন, তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে কনসাল্টও করতে পারেন যদি আপনার কোনো কোয়ারি থাকে। তো তখন আপনি ইনশাল্লাহ ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। পারচেস করার সাথে সাথে ধরেন যে আপনি আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে ফেলবেন। তারপর ইনশাল্লাহ ক্লাস শুরু হওয়ার পরে তো ক্লাস করবেন। আর আমাদের অনেক অ্যাক্টিভিটি হয়, প্রায় 15টা অ্যাক্টিভিটি হয়। আমি ইনশাল্লাহ
আমি ভিডিও শেয়ার করছি কিন্তু আমাদের কমিউনিটি ভিডিও, যারা হয়তোবা দেখছেন আমি আবার শেয়ার করব। ওই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা কমিউনিটিতে কি কাজ করি, ঠিক আছে? ওকে। আমাদের সাধারণত প্রতি 2 মাস 3 মাস পর পর একটা ব্যাচ রান হয়, ঠিক আছে? কারণ আমরা আমরা ধরেন যে আমাদের আমাদের মেশিন লার্নিং এর অনেকগুলা কোর্স আছে মেশিন লার্নিং, কারণ আমরা ওই ট্রেডিশনাল কোর্স করাই না। আমাদের সবগুলা কোর্স মেশিন লার্নিং সেন্ট্রিক, ঠিক আছে? সো 3 মাস পর পর এনএলপি ব্যাচ শুরু হয়, যেমন এটা 6 নাম্বার ব্যাচ। কম্পিউটার ভিশন আছে, কম্পিউটার ভিশন এই যে ঈদের পরে শুরু হবে, যেহেতু রমজান মাস, ঠিক আছে? সো ঈদের পরে আবার ডাটা ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে, এখানে টিচার থাকবে আলিবাবাতে জব করে, ঠিক আছে? সো মোটামুটি আসতে থাকে। ওকে, বাট এটা রিকমেন্ড করব আমাদের ধরেন যে জাস্ট খালি একটা নোটিশ দিয়ে দিই, কারণ যাতে ভুল বুঝাবুঝি না হয়। আমাদের ঈদের পরে ধরেন যে প্রাইসটা একটু, আমাদের গত 1 বছর আমরা সেম প্রাইসে রাখছি মোটামুটি। ঈদের পরে আমাদের একটু প্রাইসটা ইনক্রিজ হইতে পারে, নট শিওর, বাট আমরা ডিসকাস করতেছি। এটা জাস্ট আমি বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ওই যে ASP.NET এর ভাইটা কই? ASP.NET এর ভাই? জি জি ভাই বলেন, আপনারই ছিল? আচ্ছা আচ্ছা, ওকে। এখন তো ASP.NET করেন না? আচ্ছা, হ্যাঁ কাজী ফাহিম ভাই, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ কাজী ফাহিম ভাই, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটার জন্য আপনার সাথে একটু লম্বা কথা বলতে হবে, যেহেতু আমার কাছে ফিল হয়েছে যে মানে আপনি রাইট ট্র্যাকে আছেন। হয়তো বা কিছু জায়গায় কাজ করলে আপনি কোনো জায়গায় ঢুকতে পারবেন, ঠিক আছে? সো আপনি কি ঢাকায় থাকেন? আপনি একদিন আমাদের অফিসে আসেন, ঠিক আছে? সো খায়রুল ভাই আমাদের অফিসের অ্যাড্রেস আছে, এটা হলো মোহাম্মদপুর লালমাটিয়া জাকির হোসেন মাঠ, ঠিক আছে? সো আমার নাম্বার তো আছে আপনার কাছে, রাইট? সো অফিসে আসেন, অফিসে এসে আমরা কনসাল্ট করি। তো সো আমরা লাইক এটা জাস্ট এনশিওর করি আপনাদেরকে। আমার সাথে আলহামদুলিল্লাহ অনেকেই কনসাল্ট করে। সো সবাইকে আমরা কখনোই কোর্স নিতে বলি না, ঠিক আছে? অনেক সময় আমরা দেখতে পাই যে হি ইজ গুড এনাফ টু অ্যাপ্লাই ফর দ্য জব, অথবা সে রাইট ট্র্যাকে আছে। সো কনসাল্ট করলে যেটা হয় যে আপনার কনফিউশনটা হয়তো দূর হয়ে যেতে পারে। যেমন রিসেন্টলি একজন ভাই আসছে আমাদের এখানে, দুজন কনসাল্ট করতে ছিল, একজন আসছে,
এসে সে বললো যে ভাইয়া আমি এসকিউএল এ কাজ করছি 13 বছর। কয় বছর? 13 বছর। এখন সে মেশিন লার্নিং হাইপ দেখে মেশিন লার্নিং এর ক্যারিয়ারে সুইচ করতে চাচ্ছে, বুঝছেন? আমার অফিসে আসছে, কথা বলতে যাচ্ছে, কোত্থেকে নাম্বার পাইছে, আসছে। তো আমি অনেকক্ষণ কথা বলে বললাম, ভাই আপনি এটা হলো ভুল ডিসিশন, আপনি মেশিন লার্নিং সেক্টরে সুইচ করতে যাবেন। কারণ কি, আপনি তো অলরেডি 13 বছর এসকিউএল এ কাজ করছেন। তো আপনি যেটা করেন যে এসকিউএল রিলেটেড অ্যাডভান্স কিছু শিখেন, ধরেন যে ডেভঅপস শিখেন, এমএল অপস শিখেন, ঠিক আছে? তো তখন আমি বললাম যে না ভাই, আপনার কোর্স করার দরকার নেই, অথবা আপনি এটা যদি করেন তাহলে আপনি রাইট ট্র্যাকে থাকবেন। তো কনসাল্ট করলে যেটা হয় যে আপনি অনেক সময় দেখা যাবে যে আপনি হয়তো কনফিউজিং এ আছেন। আমি তখন আপনার বিভিন্ন স্কিল নিয়ে একটু পর একটু আপনার সাথে কথা বলবো। যদি অল ওকে থাকে তখন ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে না ভাই, আপনি এভাবে হাঁটেন, এভাবে হাঁটেন। বুঝতে পারছেন কাজী ফাহিম ভাই? ওকে। বাট আমার আপনার সাথে আপনি যেভাবে মানে প্রেজেন্ট করছেন, আমার কাছে অনেক স্মার্ট প্রেজেন্টেবল লাগছে। আমার কাছে ফিল হয় নাই যে লাইক মানে আপনি রং ট্র্যাকে আছেন। মানে আপনি যতগুলো পয়েন্ট বলছেন, এই পয়েন্ট গুলা লাইক মানে লজিক্যাল পয়েন্ট। সো হয়তো একটু কথা বললে সবকিছু ফিগার আউট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে। তো আমি জি, জি বলেন। আচ্ছা, ঠিক আছে, এই উইকে তাহলে একদিন আসেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে হয়তো বা আরো ইনসাইট কথা বলতে পারবো, ঠিক আছে? আপনি কি আমাকে লিঙ্কডইনে নক না, লিঙ্কডইনে আসলে আমাকে অনেকেই নক দিছেন, মানে ব্যাপারটা কি, অনেক মেসেজ আসে তো। তো দেখা যায় যে এই জন্য আমি দেখা যায় যে প্রতি মাসেই 2টা করে ওয়েবিনার অ্যারেঞ্জ করি এবং সবাইকে ইনভাইট করি, ঠিক আছে? যাতে করে আমরা কথাগুলো বলতে পারি। তো ইনশাল্লাহ অফিসে আসেন। আহ, আমি সাধারণত মঙ্গলবার দিন একটু ফ্রি থাকি, ঠিক আছে? ফ্রি থাকি বলতে মঙ্গলবার দিন আমি আমার কাজের প্রেশার বেশি নেই না, ঠিক আছে? সাধারণত এটা 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 ধরেন যে যারা কনসাল্ট করতে আসে তাদের জন্য ডেডিকেটেড রেখে দেই, ঠিক আছে? তো ইনশাল্লাহ আসতে পারেন, ওকে? জাজাকাল্লাহ। ঠিক আছে স্যার, সবাই কেমন লাগছে আমার আজকের ওয়েবিনার? কেমন লাগছে? সবাই কি এনজয় করেছেন? একটু বলেন, মুখে বলেন। মুখে বলেন। ওকে। না, আমরা অত ডেপথে যাই নাই, অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, বাট আমার কাছে ফিল হলো যে এগুলো দেখাইতে গেলে অনেক রাত হয়ে যাবে। যেহেতু গতকাল ছয় বড় রাত ছিল, অনেকেই হয়তোবা আপনারা রাতে মসজিদে ছিলেন, সময় পাস করছেন। সো যেটাই হোক, মানে দিন শেষে একটাই উদ্দেশ্য আমাদের, যে আমরা যেন সেলফ স্টাডি করে যাই করি, চেষ্টা করবেন আপনি কোনো মেন্টরের সাথে কথাবার্তা বলবেন অলওয়েজ। তাহলে ফ্রাস্ট্রেশন থেকে দূরে থাকবেন, ঠিক আছে? কারণ আমাদের নাওএডেজ আমরা কিন্তু অনেক ডোপামিন নিচ্ছি আমাদের ব্রেইনে, আমরা অনলাইনে এঙ্গেজমেন্টের কারণে। সো অনলাইন প্ল্যাটফর্ম গুলো এমন ভাবে সাজানো যে আপনি যত বেশি মানুষের সাকসেস দেখবেন, আপনার ভিতরে একটা ডোপামিন কাজ করবে, আপনি মনে হয় ঠিক ট্র্যাকে নাই। কথা বুঝছেন? যখন আপনি সোশ্যালি কোনো একজন কারোর সাথে কোনো একটা কমিউনিটিতে থাকবেন, যে কোনো হইতে পারে, অনেক ফ্রি কমিউনিটি আছে, ওখানে যদি থাকেন, তখন ওই ডোপামিন থেকে আপনি নিজেকে বাঁচায় রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের মেইন গোলটা হবে যেন আমরা একটা বাংলা মেশিন লার্নিং গুড কমিউনিটি বিল্ড করতে পারি, যেখান থেকে ধরেন যে সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হবে, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড হবে, ঠিক আছে?
এটা যেন আমরা করতে পারি। তো এটা করার জন্য ধরেন যে যা যা করার দরকার আপনার জায়গা থেকে এগুলো যেন আপনারা করেন ইনশাল্লাহ। তো এইভাবে করে আমাদের প্রতি মাসেই এরকম ওয়েবিনার হয়। জাস্ট খালি আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করলে আপনারা এগুলা জানতে পারবেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেকদিন ধরেই অপেক্ষা করতেছিলেন। আশা রাখি আপনারা যে আসছেন এটা কিঞ্চিত হলেও সার্থকতা পূরণ হয়েছে, ঠিক আছে। এবং যে কোনো কনসালটেশন, ঠিক আছে, আপনি দরকার হলে আমাদের সাথে কনসাল্ট করবেন। এখানে শুধু আমি আছি তা না, আলহামদুলিল্লাহ আমাদের আরো অনেক এক্সপার্ট আছে। উই আর উই আর লাভ টু হেল্প ইউ, ঠিক আছে। আমাদের কোনো একটা ইনস্ট্রাকশনে যদি আপনার জীবনের কোনো একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়, আপনি তো আমাকে সারা জীবন দোয়া করবেন, তাই না? রাইট। সো ওই দোয়াটা আমাদের দরকার, বুঝতে পারছেন? হয়তোবা আজকেও এখানে যারা জয়েন করছেন হয়তোবা আমাদের কোনো কোর্স পাঠ করবেন না, কিন্তু হয়তোবা এমন কোনো কথা শুনছেন যেটা হয়তোবা আপনার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি নিজে নিজে ওইটা এক্সপ্লোর করলে ওইটাও একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট, ঠিক আছে। সো কি, সবাই ভালো থাকবেন। আবু রাশেদ ভাই ইনশাল্লাহ একটা কোশ্চেন করতে চাচ্ছেন, ইনশাল্লাহ করে ফেলেন। আহ আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব। আপনি যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান করবেন, অথবা গ্রুপে জাস্ট কোশ্চেন করবেন। দেখবেন যে আমাদের এখানে অনেকেই আছে, তারা অ্যান্সার দিয়ে দিবে, আমি অ্যান্সার দিব, ঠিক আছে। তো আপনি পার্সোনালিও রিচ করতে পারেন, আমাদের অফিসেও আসতে পারেন, গ্রুপেও জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। ওকে রাশেদ ভাই, ঠিক আছে। ওকে, সবাইকে জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।